প্রিয় এইচএসসি 2026 শিক্ষার্থী, আমরা আজকে ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টার দিয়ে স্টার্ট করতে যাচ্ছি। প্রথমে একটু ব্যাকগ্রাউন্ড যদি বলি যে কেন আসলে আমরা ভেক্টর চ্যাপ্টার দিয়ে স্টার্ট করতেছি। তোমরা দেখবে পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে, যেমন গতিবিদ্যা বা নিউটনীয় বলবিদ্যা, কাজ শক্তি ক্ষমতা, এগুলো কিন্তু তোমাদের 9-10-এও কাছাকাছি নামের কিছু চ্যাপ্টার ছিল, কিন্তু ওই চ্যাপ্টারগুলো স্টার্ট না করে আমরা কেন আসলে ভেক্টর দিয়ে স্টার্ট করতেছি, এটা একটা মেইন কারণ হচ্ছে অন্য সব চ্যাপ্টারেরই তুমি বলতে পারো যে 10% বা 15% হয়তো তুমি দেখবা 9-10-এর সাথে মিল আছে, 9-10-এর কনসেপ্ট দিয়ে তুমি ম্যাথগুলো করে ফেলতে পারবে, বাট যখনই তুমি একটু সামনে আগাতে চাবে তুমি আসলে ভেক্টর ছাড়া আগাতে পারবে না। সো দিস ইজ ওয়ান অফ দ্য রিজনস যে কেন আমরা ভেক্টরটা আগে ভালো মতো শিখবো, তারপরে অন্যান্য চ্যাপ্টারে যাব। কারণ ভেক্টর চ্যাপ্টারের অ্যাপ্লিকেশন আলটিমেটলি সব চ্যাপ্টারের ভিতরেই কম বেশি রয়েছে, ঠিক আছে? সেই জন্য আমাদের ভেক্টরটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে অনেকটা ফিজিক্সের দাড়ি কমা ব্যাকরণ, অনেকটা এইরকম। সো তুমি যদি এটা খুব ভালো মতো পারো, তোমার দেখবা যে অনেক কমপ্লিকেটেড চ্যাপ্টার, কমপ্লিকেটেড কনসেপ্টও অনেক ইজি বলে মনে হবে, ঠিক আছে? আদারওয়াইজ তোমার যদি ভেক্টরের সমস্যা থেকে যায় তাহলে কিন্তু আসলে পরবর্তীতে ঠিক মতো চলতে পারবা না, ঠিক আছে? সো আমাদের এই জন্য ভেক্টরের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। তো যারা অনলাইনে আছো, বিশেষ করে জুমে, একটু জানিয়ে দিও তো আমার কথা সাউন্ড একদম ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। একটু চ্যাট বক্সে জানিয়ে দিও যে কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। ওকে, ইয়েস, ক্লিয়ার। আচ্ছা, তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করে ফেলি আমাদের ভেক্টর চ্যাপ্টারের পড়াশোনা। তো প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাই যে তোমরা 9-10-এও পড়েছো, এটা ভেক্টর রাশি কি, স্কেলার রাশি কি, এবং তার থেকেও বড় কথা কেন আমরা এই দুটাকে আলাদা করে পড়তেছি, ঠিক আছে? সো আমরা যদি একটা প্রথমে এক্সাম্পল দিয়ে শুরু করি, যে ধরো তোমরা যখন কোন একটা রেস্টুরেন্টে বা কোনো একটা জায়গায় লিফটে উঠো, তখন আমরা দেখছি যে লিফটে যখনই আমরা উঠি তখন কিন্তু লিফটের গায়ে লেখা থাকে সর্বোচ্চ 10 জন, 600 কেজি অথবা 700 কেজি, এরকম কিছু ইনফরমেশন লেখা থাকে। এবং সেইটার বেসিসে তুমি ধরো একজন একজন করে লোক উঠতেছে, এখানে লেখা আছে ধরো সর্বোচ্চ ধরো 600 কেজি, এরকম একটা কথা লেখা আছে। এখন একজন একজন করে লোক উঠতেছে, এমন সময় যখন অ্যালার্ম বেজে উঠবে, একটু চিন্তা করো যে কি কারণে অ্যালার্মটা বেজে উঠবে। মেবি যে লোকগুলা উঠেছে তাদের মধ্যে একজনের ভর হচ্ছে 60 কেজি, আরেকজনের ভর হচ্ছে ধরো 80 কেজি, এভাবে আরেকজনের ভর হচ্ছে 40 কেজি, ধরো একটা বাচ্চা, ঠিক আছে? বাচ্চা না, একটু বড় বাচ্চা। ঠিক একইভাবে কেউ উঠেছে 100 কেজি। যখন এইভাবে এই নাম্বারগুলা যোগ করতে থাকবা তুমি, ধরো 60 প্লাস 40 প্লাস 80 প্লাস 100, এইভাবে করে যখনই গ্রেটার দেন 600 হয়ে যাবে, তখনই কিন্তু ও আসলে অ্যালার্ম বাজানো শুরু করবে। তো এই যে অ্যালার্ম বাজানোর যে পুরো কনসেপ্টটা এবং সেটার সাথে যে ভরগুলা রিলেটেড, এই ভরগুলা নিয়ে যখন আমরা ডিল করতেছি, তখন এই ভরগুলার ডিলিংসটা খুবই ইজি। জাস্ট নর্মালি আমরা যোগ করে দিচ্ছি, যোগ করে দিলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে যে আমাদের লিমিট ক্রস হচ্ছে কি হচ্ছে না, এবং সেই অনুযায়ী লিমিট যদি ক্রস হয়ে যায় তখন কিন্তু অ্যালার্মটা বাজাচ্ছে। এখন এখানে কে ছোট, কে বড়, কে সোজা হয়ে দাঁড়ায় আছে, কে কোন ভাবে, বা এর কোনো দিক কিন্তু আসলে এখানে আমার কোথাও লাগতেছে না। শুধু তাদের ভরগুলা কত এবং সেগুলার নর্মাল যোগ হলেই হয়ে যাচ্ছে যে এইখানে অ্যালার্মটা বাজবে কি বাজবে না, ঠিক আছে? সো তাহলে আমরা দেখতেছি যে কিছু কিছু ডিসিশন আমার আহ রাশির উপর ডিপেন্ড করে, কিছু কিছু রাশির উপর ডিপেন্ড করে, যেগুলা আলটিমেটলি খুব নর্মালি যোগ করে দিলেই হয়ে যাচ্ছে। এখানে কোনো তোমার এক্সট্রা এডিশনাল নলেজ অ্যাপ্লাই করতে হচ্ছে না। কিন্তু একই সাথে তুমি যখন কোন একটা বস্তু চলবে কি চলবে না, ধরো তুমি বাম দিক থেকে একটা বল প্রয়োগ করলা 10 নিউটন, ঠিক আছে? ঠিক একইভাবে বাম দিক থেকে আরো একটা বল প্রয়োগ করলা 10 নিউটন। যদি এখন তোমাকে জিজ্ঞেস করা হয় এই বস্তুর উপর প্রযুক্ত বল কত, টোটাল বল কত, তুমি যখন নেট বল বের করতে যাচ্ছ তখন কিন্তু দুইটা জাস্ট যোগ করে দিচ্ছ, 10+10, এবং তুমি বলতেছো এটার উপর প্রযুক্ত বল হচ্ছে 20 নিউটন। কিন্তু এই সেম জিনিসটাই একটু ডিফারেন্ট হইতো, ধরো যদি এমন হইতো যে তুমি বস্তুর উপর বল প্রয়োগ করেছো, ঠিক আছে, কিন্তু দুইটা আলাদা আলাদা দিকে, একটা ডান দিকে আর একটা হচ্ছে বাম দিকে, এবং এই ক্ষেত্রে যদি তোমার উপর নেট বল বের করতে বলা হয় তাহলে কিন্তু তুমি নর্মালি যোগ করতেছো না, তুমি কিন্তু দেখবা যে এখানে বিয়োগ করে দিচ্ছ, এবং এটা রেজাল্ট কত হয়ে যাচ্ছে? 0। তার থেকেও বড় কথা, যদি এগুলা একই দিকে বা অপোজিট দিকে না কাজ করে,
যদি এরকম অ্যাঙ্গেল করে কাজ করে তখন হিসাবটা আরো ডিফারেন্ট হয়। তার মানে আমরা প্রকৃতিতে যে ঘটনাগুলো দেখতেছি এবং সেই ঘটনাগুলায় কিছু কিছু রাশি আছে যাদের ডিল করা খুব ইজি, নর্মাল যোগ করে দিলে হয়ে যাচ্ছে। আবার কিছু কিছু রাশি পাচ্ছি যাদের দিকটার উপর ডিপেন্ড করে কিভাবে আমি অপারেট করব, কিভাবে আমি নেট রেজাল্ট বের করবো, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। সো তার মানে বোঝা যাচ্ছে যে যাদের ক্ষেত্রে দিক ইম্পর্টেন্ট তাদের ডিলিংসটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। একই দিকে হলে আমরা যোগ করছি, অপোজিটে হলে বিয়োগ করছি, আবার মাঝখানে অ্যাঙ্গেল যদি থাকে তাহলে এটা সেপারেট কিছু একটা হবে। সো এদের ডিলিংসটা টোটালি কিন্তু আমাদের এতদিন যে অ্যালজেব্রা আমরা যেভাবে করেছি, বীজগণিত যেভাবে করেছি যোগ বিয়োগ করে, ঠিক এক্স্যাক্ট অতটা সহজ হচ্ছে না। এদের ক্যালকুলেশন গুলা একটু মোর থট, মোর নলেজ ডিমান্ড করতেছে, ঠিক আছে? সো যখনই এরকম হচ্ছে তখনই তার মানে আমাদের এখানে আসলে বুঝতে হচ্ছে যে যাদের দিক আছে এদেরকে আমাদের একটু আলাদাভাবে শিখতে হবে, আর যাদের দিক নেই এদেরকে আমরা ইজিলি দেখবো যে ক্যালকুলেশন গুলা করে ফেলতেছি। এই যে ভর যেটার কথা আমরা বললাম, এটার কোনো দিক নেই এবং এটার ডিলিংসটা খুবই ইজি, নর্মাল যোগ করলে হয়ে যাচ্ছে, এই ধরনের রাশিকে আমরা বলেছি হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশি। আর যেই ক্ষেত্রে আমাদের দিকটা ইম্পর্টেন্ট, ডিলিংসটা একটু ডিফারেন্ট, এটার একটা এক্সাম্পল আমরা কেবল দেখলাম বল, এটা কি রাশি বলতো? ভেক্টর রাশি। ভেক্টর রাশি। ভেক্টর রাশি। তাহলে এইভাবে মনে রাখবা একটা কথা, যে ফিজিক্স কিন্তু কখনো নেচারকে ডিফাইন করে নাই, বা সায়েন্স কিন্তু আসলে নেচারকে ডিফাইন করে নাই। নেচার নেচারের মতো চলতেছে। সায়েন্স বা ফিজিক্স কি করছে? নেচারকে স্টাডি করছে, নেচারকে স্টাডি করে এক্সপ্লেইন করার চেষ্টা করছে। তো নেচারকে স্টাডি করতে যে আমরা দেখছি কিছু কিছু জিনিস নর্মালি সোজা যোগ করে দিলে হয়ে যায়, কিছু কিছু জিনিস তোমার ডিরেকশনটাকে কনসিডার করতে হয় এবং ক্যালকুলেশনটা একদম স্ট্রেট ফরওয়ার্ড না। সো এই হিসেবেই কিন্তু ফিজিক্স যখন নেচারকে এক্সপ্লেইন করতে গেছে, ফিজিক্স নেচারের বিভিন্ন যে এলিমেন্ট গুলো আছে, যে রাশিগুলো আছে, তখন এদেরকে কিন্তু দুই ভাগে ভাগ করাই লাগছে, কারণ এদের ডিলিংস গুলা দুই রকমের হয়। এবং এখান থেকেই শুরু হচ্ছে এক ধরনের রাশি যাদেরকে আমরা নাম দিয়েছি স্কেলার রাশি, আরেক ধরনের রাশি যাদেরকে আমরা নাম দিয়েছি ভেক্টর রাশি। ঠিক আছে? তাহলে আমরা যদি একটু খুব দ্রুত এদেরকে একটু সংজ্ঞায়িত করার চেষ্টা করি, তাহলে স্কেলার রাশি কাদেরকে বলবো? স্কেলার রাশি যাদেরকে শুধু মানের মাধ্যমেই সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, যাদের শুধু মানের মাধ্যমেই, শুধু মানের মাধ্যমেই সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, মাধ্যমেই সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়। ঠিক আছে? আর আরেক ধরনের রাশি যেটাকে বলা হচ্ছে ভেক্টর রাশি, সম্পূর্ণরূপে প্রকাশে মানও দরকার আছে, দিকও দরকার আছে। ঠিক আছে? সম্পূর্ণরূপে প্রকাশে প্রকাশে মান ও দিক উভয়ই দরকার আছে, উভয়ই দরকার আছে। ঠিক আছে? যেমন আমি যদি এর মধ্যে এক্সাম্পল হিসেবে নেই, এক্সাম্পল গুলা কি কি লেখা যায়, আমরা একটু আগে একটা এক্সাম্পল দিয়েছি ভর, তারপরে সময়, তারপরে তোমরা জানবা যে চাপ, তারপরে দূরত্ব। তো এই জিনিসগুলা বা দ্রুতি, এগুলাকে আমরা বলি হচ্ছে স্কেলার রাশি, যেটার জন্য তোমার মানের প্রয়োজন হয় না, যেটার জন্য শুধু মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না। যেমন দূরত্বের কথা যদি চিন্তা করো, এটা একটা এক্সাম্পল হইতে পারে, আমরা গুগল ম্যাপে মাঝে মাঝে দেখবা যে তোমার বাসা থেকে অমুক একটা জায়গার ডিস্টেন্স কত, এটা তুমি দেখতে চাও। যেমন আমি যেমন আমার বাসা থেকে গুলশানে যাওয়া হয়, সো গুলশানের ডিস্টেন্স যখন দেখতে চাই ও কিন্তু বিভিন্ন রুট দেখায় আমাকে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার বাসা, আর এটা হচ্ছে ধরো গুলশান। সো তুমি বাসা থেকে গুলশান এইভাবে একটা রুটে যেতে পারো, এইভাবে একটা রুটে যেতে পারো, এইভাবে একটা রুটে যেতে পারো। তো এই যে যে রুট গুলাই, প্রত্যেকটা রুটের কিন্তু একটা করে ডিস্টেন্স বা দূরত্ব রিপোর্ট করে। দেখবা ধরো এটা হয়তো 8.4 কিলোমিটার, এটা হয়তো এই রুটে গেলে 10 কিলোমিটার,
এই রুটে গেলে হয়তো 9 কিলোমিটার। অ্যাকচুয়ালি তোমার গাড়ি বলো বা বাস বলো, যেইটুকু চাকা ঘুরে ঘুরে যতটুকু রাস্তা অতিক্রম করে সেটাকে আমরা বলি হচ্ছে দূরত্ব। এই দূরত্ব গুলা কত, এখানে কিন্তু ডিরেকশনের দরকার নেই, জাস্ট রুট গুলো আলাদা হয়েছে, বড় ছোট হয়েছে দেখে তোমার ডিস্টেন্স বা দূরত্ব গুলো আলাদা আলাদা হয়েছে। এখানে তোমার দূরত্ব দিকটা কিন্তু দরকার নাই। তো গুগল ম্যাপে কিন্তু আমরা আসলে দূরত্ব গুলা পাই, এখানে কিন্তু ডিরেকশন থাকে না। কিন্তু যখন তুমি আবার ধরো কোনো একজনের অবস্থান জিজ্ঞেস করবা, যদি জিজ্ঞেস করা হয় আমার বাসায় যায় ধরো আমার আম্মা এখন কোথায় আছেন, এখন আমি যদি বলি আমার আম্মা 500 মিটার দূরে আছে, তাহলে এই যে 500 মিটার দূরে কোথায় আছে এটা কিন্তু আমি ক্লিয়ার করিনি। সো একজন আমার বাসা থেকে 500 মিটার দূরে গেল, সে কোন দিকে যাবে, ডানে বামে, কোথায় আমার আম্মাকে পাবে, আমি কিন্তু ওকে সম্পূর্ণ ইনফরমেশন দেই নাই। সো এইরকম অর্ধেক ইনফরমেশন নিয়েও যখন আমার আম্মাকে খোঁজার চেষ্টা করবে, তখন কিন্তু পুরা দেখা যাবে 500 মিটারের একটা ব্যাসার্ধ নিয়ে যদি একটা বৃত্ত বরাবর ঘুরে, তাহলে কোনো না কোনো জায়গায় আমার আম্মাকে পাবে। সো এটা কিন্তু একটা ইউজফুল ইনফরমেশন ছিল না। বাসা থেকে 500 মিটার দূরে বা দূরত্ব তুমি বলে দিছো, কিন্তু কোথায় আছে এটা বলো নাই, কোন দিকে আছে এটা বলো নাই, তখন কিন্তু একজন খুঁজে পেতে কষ্ট হবে আমার আম্মাকে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে কিছু ক্ষেত্রে আমার দূরত্বটা ইম্পর্টেন্ট এবং সেই ক্ষেত্রে আমার দিক লাগতেছে না। ঠিক আছে, আর কিছু কিছু ক্ষেত্রে তোমার ধরো মানের সাথে সাথে দিকটা যদি না বলে দাও তাহলে হচ্ছে না। সো যাদের ক্ষেত্রে মানের সাথে এরকম দিক বলতে হচ্ছে তারাই হচ্ছে আমাদের ভেক্টর রাশি, আর মানের সাথে দিক লাগতেছে না তারা হচ্ছে আমাদের স্কেলার রাশি। যেমন আমরা দূরত্ব আর সরণ নিয়ে একটা এক্সাম্পল দেখে ফেলাম। যেমন আমি যদি বলি আমার আম্মা ওর বাসা থেকে নর্থের দিকে, উত্তরের দিকে 500 মিটার দূরে আছে, তাহলে কিন্তু এক্স্যাক্টলি ওর তার পজিশনটা জানা যাবে। ঠিক আছে, এবং সেইখানে কিন্তু স্মরণ ঘটাইলে পরে তুমি তাকে খুঁজে পাবো। তাহলে এটা কিন্তু একটা মানের সাথে দিকও লাগতেছে, কিন্তু এই ক্ষেত্রে মানের সাথে দিক লাগেনি। ঠিক আছে, ওকে। তাহলে এই ঠিক একইভাবে ভেক্টর রাশির যদি আমরা কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, ভেক্টর রাশির এক্সাম্পলের মধ্যে আমাদের লিখতে পারি যেমন একটু আগে আমরা বললাম ভরের মতো হইতে পারে কি ওজন, তারপরে হইতে পারে বল, হইতে পারে হচ্ছে সরণ, বেগ, ত্বরণ। এগুলো তোমরা 9-10-এও পড়েছো, সো এগুলোর মধ্যে খুব বেশি ঢুকতে চাচ্ছি না, কারণ এগুলো একটা একটা করে এমনি আসতে থাকবে যত আমরা সামনের দিকে যেতে থাকবো। সো এগুলোকে আমরা বলি হচ্ছে ভেক্টর রাশি। যেমন বলের ক্ষেত্রে দিক কেন ইম্পর্টেন্ট আমরা দেখছি, একই দিকে হইলে এরা যোগ হইতো, অপোজিটে হইলে পরে নেট বলের ক্ষেত্রে আমাদের বিয়োগ করা লাগে। সো দিক না বললে কিন্তু অপারেশন কেমনে করবো এটা তুমি জানো না। ঠিক আছে, ঠিক একইভাবে সরণ, বেগ, ত্বরণ এগুলোর ক্ষেত্রেও ডিরেকশনটা ইম্পর্টেন্ট। তাহলে এইভাবে করে আমরা নেচারকে এক্সপ্লেইন করতে যাই আমরা ফিজিক্সে বিভিন্ন রাশি দিছি, এবং যেই রাশিগুলা আসছে সেই রাশিগুলোর অপারেশনের উপর বেসিস করে কিভাবে এরা অ্যাক্ট রিঅ্যাক্ট করে এগুলোর উপর ডিপেন্ড করে আমরা এদেরকে দুইটা ভাগে ভাগ করছি। একটা ভাগকে নাম দিয়েছি হচ্ছে স্কেলার রাশি, আর একটা ভাগকে নাম দিয়েছি হচ্ছে ভেক্টর রাশি। ঠিক আছে, তো এই পর্যন্ত তোমরা সবাই বুঝেছো কিনা একটু আইডিয়া দিও। ঠিক আছে, হ্যাঁ, তড়িৎ প্রবাহ স্কেলার রাশি, তবে তোমরা জানবা যে মাঝে মাঝে সেটার দিকটাও ইম্পর্টেন্ট হয়, যে এটাকে আমরা টেনসর হিসেবে চিন্তা করতে পারি। ঠিক আছে, বাট ওইটুকু ডিটেলে এখন আমরা না গেলেও হবে। আপাতত আমরা কেন আসলে ভেক্টরকে আলাদাভাবে শিখতেছি এটা বোঝাটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে আমরা দেখবা যে যেহেতু স্কেলার রাশির যোগগুলো অনেক ইজি ছিল, 10 আর 5 মিলে 15ই হয়, ভেক্টরের ক্ষেত্রে তো জিনিসটা এত ইজি না, শুধু যোগই ইজি না, যোগ বিয়োগ গুণ সব জিনিসগুলাই স্কেলার রাশি থেকে বেশ খানিকটা ডিফারেন্ট। এবং আমাদের এই ভেক্টর চ্যাপ্টারের মেইন কাজই হচ্ছে এটাকে এক্সপ্লেইন করা বা এটা এটা শেখা যে কিভাবে ভেক্টর রাশিকে আমরা যোগ করব, কিভাবে বিয়োগ করব, বিয়োগ আমরা কোথায় কোথায় অ্যাপ্লাই করি, যোগ আমরা কোথায় কোথায় অ্যাপ্লাই করি, একটা ভেক্টরকে কিভাবে ভাঙবো সেগুলো আমরা কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারবো। সো এই জিনিসগুলো নিয়ে এই চ্যাপ্টারের 90%। ঠিক আছে, সো চলো আমরা আস্তে আস্তে এই ভেক্টরের বিভিন্ন অপারেশনের দিকে যাব। তার আগে আমাদের কিছু সংজ্ঞা শিখতে হবে ভেক্টর রাশি। ঠিক আছে, সো চলো আমরা সংজ্ঞাতে চলে যাই। আমাদের প্রথমে সংজ্ঞাতে যাওয়ার আগে ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করে এটা একটু দেখে ফেলি। ভেক্টর রাশির প্রকাশ, ভেক্টর রাশির প্রকাশ। সো নর্মালি যখন আমরা লেটারের মাধ্যমে ভেক্টর রাশিকে প্রকাশ করতে চাই, তাহলে লেটারের মাধ্যমে বা বর্ণের মাধ্যমে প্রকাশের ক্ষেত্রে, যেমন কোন একটা ভেক্টরের উপরে একটা লেটারের উপর যদি আমরা অ্যারো সাইন দিই তাহলে এটাকে ভেক্টর বোঝানো হয়। এটাকে যদি আমরা বোল্ড করে দেই, বোল্ড করে দিলেও এটা একটা ভেক্টর বোঝায়। কখনো এটার উপর শুধু একটা উপরের দিকে লাইন দিলাম, এটা দিয়েও ভেক্টর বোঝায়। আবার কখনো আমরা যদি এর নিচে একটা দাগ দিয়ে দেই তাহলেও এটাকে একটা
ভেক্টরই বোঝায়। তোমরা 9 10 এগুলো দেখছো আমার মনে হয়, ছোট এ প্লাস এরকম বি এরকম দেখেছো যে 9 10 আমরা ভেক্টরকে এভাবে কিন্তু লিখেছি। ঠিক আছে, এখন আসো ভেক্টর রাশিকে এটা এভাবে বর্ণের মাধ্যমে তো প্রকাশ করা যায়, কিন্তু আমরা কিভাবে রেখা বা রেখার দৈর্ঘ্য দিয়েও প্রকাশ করতে পারি এটা দেখি। তোমরা দেখবা মাঝে মাঝেই রেখার মাধ্যমে আমরা যখন প্রকাশ করি সেটা হচ্ছে অনেকটা এরকম, রেখার মাধ্যমে। সো নর্মালি এরকম একটা লাইন দেই এবং লাইনের সামনে একটা অ্যারো সাইন দেই, এটা দিয়ে আমরা একটা ভেক্টর বোঝাই। ঠিক আছে, আমি যদি একটু সুন্দর করে আঁকতে চাই তাহলে আমরা এটাকে এভাবে দেখাতে পারি। তাহলে এভাবে একটা লাইন এবং একটা অ্যারো থাকতেছে আমাদের। ঠিক আছে, এভাবে একটা লাইন এবং অ্যারো দিয়েও আমরা বুঝাইতে পারি যে এটা একটা ভেক্টর। ঠিক আছে, এখন এই যে যে ভেক্টরটা আমরা পেলাম, এই ভেক্টরের এই যে যে লাইনটা, সেই লাইনের একটা দৈর্ঘ্য আছে। এই লাইনের যে দৈর্ঘ্যটা থাকবে সেই দৈর্ঘ্যটা কি নির্দেশ করবে? এটার একটা দৈর্ঘ্য আছে। এই দৈর্ঘ্যটা যেটা নির্দেশ করবে সেটা হচ্ছে ভেক্টর রাশির মান। দৈর্ঘ্যটা হচ্ছে ভেক্টর রাশির মান। আর এই যে যে অ্যারো বা যে ডিরেকশন আছে, অ্যারো বলতে পারো, অ্যারো অবলিক হচ্ছে, এটা আসলে একটা দিকে তো আছে। ঠিক আছে, তো এই দিকটা ভেক্টরের দিক নির্দেশ করবে, ভেক্টর এর দিক নির্দেশ করবে। ঠিক আছে, তাহলে নর্মালি কোন একটা লাইন, এটা লেন্থ, এই লেন্থটা দিয়ে বা দৈর্ঘ্যটা দিয়ে ওর মান বোঝায়, একটা ভেক্টরের মান বোঝায়। আর এটা যে দিকে থাকবে বা অ্যারোর যে ডিরেকশনটা রয়েছে সেটা দিয়ে আমরা দিক বুঝবো। ঠিক আছে, যেমন এখানে আমি একটা এক্সাম্পল যদি দেই, এইটা যদি আমরা বলি 5 নিউটন, তাহলে এটার ঠিক ডাবল লেন্থ যদি আমরা আঁকি, দ্বিগুণ দৈর্ঘ্য, যেহেতু দৈর্ঘ্য দিয়ে মানকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এটাকে আমাদের বলতে হবে হচ্ছে 10 নিউটন। তবে এখানে একটা কথা আছে, কত দৈর্ঘ্য মানে কত নিউটন, এইটা কিন্তু আসলে তুমি যা ধরবা আর একজন আলাদাও ধরতে পারে। সো এটাকে আমরা ঠিক এইভাবে বলি যে ভেক্টর রাশির মান যে বোঝানো হয় দৈর্ঘ্য দ্বারা, দৈর্ঘ্য আর মান হচ্ছে পরস্পর সমানুপাতিক হইতে হবে। সো তোমার খাতায় যখন আঁকবা তখন এক রকমের সমানুপাতিক ধ্রুবক হইতে পারে, আরেকজনের খাতায় আঁকলে আরেক রকমের সমানুপাতিক ধ্রুবক হইতে পারে। জিনিসটা অনেকটা এরকম যে তুমি ধরো 5 সেন্টিমিটার দিয়ে 5 নিউটন বুঝাইছো, তাহলে তোমার ঠিক 10 সেন্টিমিটার রাখলে ওটা 10 নিউটন হইতে হবে। আরেকজন হইতে পারে 5 মিলিমিটার দিয়ে 5 নিউটন বুঝাইছে, তার ক্ষেত্রে 10 নিউটন বুঝাইতে 10 মিলিমিটার রাখতে হবে। ঠিক আছে, সো তোমার খাতা রাখা অন্য আরেকজনের খাতা রাখা মে বি এ লিটল কি বলতো ডিফারেন্ট, কিন্তু প্রপোর্শনাল যাতে হয় এই জিনিসটা আমাদেরকে মেক শিওর করতে হবে। ঠিক আছে, তুমি যখন খাতায় 5 নিউটন এরকম একটা লেন্থ লিখে ফেলছো, এটা ডাবল লিখে এটারে 5 বা 6 নিউটন বললে এটা আসলে মেক সেন্স করবে না। ঠিক আছে, এটাকে অবশ্যই ডাবল লেন্থ হইলে বা ডাবলের কাছাকাছি হলে তুমি 10 নিউটন আসলে বলতে পারবা। ঠিক আছে, সো অ্যাটলিস্ট জানি আমরা সমানুপাতিক সম্পর্কটা মেনে চলি, এটা আমরা একটু খেয়াল রাখবো। ঠিক আছে, সো তাহলে এইভাবে করে আমরা একটা ভেক্টর রাশিকে প্রকাশ করতে পারি। ভেক্টর রাশিকে একটা লাইনের লেন্থ দ্বারা, দৈর্ঘ্য দ্বারা হচ্ছে তার মানকে বোঝানো হয়, আর অ্যারো বা দিক দ্বারা হচ্ছে ভেক্টর রাশির দিকটাকে বোঝানো হয়। ঠিক আছে, এবার চলো আমরা এই কিছু সংজ্ঞাতে যে যাচ্ছিলাম এই সংজ্ঞাতে চলে যাই। প্রথম যে সংজ্ঞাটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে সেটা হচ্ছে সমান ভেক্টর। সমান ভেক্টর, ইংলিশে এটাকে বলে ইকুয়াল ভেক্টর। ঠিক আছে, সো নামের মধ্যে আসলে সংজ্ঞাটা অনেকটা লুকায় রয়েছে যে সমান ভেক্টর কি জিনিস আমরা যদি একটু চিন্তা করি। সমান ভেক্টর হচ্ছে তারাই যারা সমান, তাই না? তাহলে ভেক্টর সমান হইতে গেলে কি কি সমান হইতে হবে? মান সমান হইতে হবে আর দিক সমান হইতে হবে। তাহলে দুইটা ভেক্টর তখনই সমান হবে যদি এদের মান সমান হয়, এদের দিক সেম হয়। ঠিক আছে, তাহলে মান ও দিক দুইটাই সমান হওয়া মানে, মান সমান হওয়া মানে কি দৈর্ঘ্য সমান হইতে হবে যদি আমরা ভেক্টরকে রেখা দ্বারা এক্সপ্রেস করি, আর দিক সমান হইতে হবে বা দিক সেম হইতে হবে মানে অ্যারো গুলা একই দিকে থাকতে হবে এবং লাইন গুলা প্যারালাল বা সমান্তরাল হইতে হবে। যদি সমান্তরাল লাইন হয় তখনই কিন্তু আমরা বলতে পারি এদের দিকটা একই, আর যদি দৈর্ঘ্যটা সমান হয় তাহলে বলতে পারি আমরা ভেক্টর দুইটার মানটাও একই। তাহলে দুইটা ভেক্টর তখনই সমান হবে, দুটি ভেক্টর দুটি ভেক্টর তখনই সমান হবে, তখনই সমান হবে, তখনই সমান হবে যদি তাদের মান ও দিক একই হয়। তাদের মান ও দিক একই হয়। ঠিক আছে, তাহলে এখন যেমন আমি যদি এখানে একটা ছবি আঁকি, ধরো একদম সমান করে আঁকতে হবে। সো এটা যদি একটা লাইন হয়, ঠিক আছে,
ঠিক এটার সমান করে যদি আমি আরেকটা লাইন টানি এবং এটাকে যদি আমি প্যারালাল রাখতে পারি, তাহলে দেখো এই দুইটার লেন্থ কিন্তু একই রকম আছে, মান তার মানে হচ্ছে সমান, এবং মোটামুটি এদেরকে প্যারালাল যদি বলা যায় তাহলে এদের দিকটাও কি রয়েছে বলতো, সেম রয়েছে। তাহলে এটাকে যদি আমরা এ ভেক্টর বলি আর এটাকে যদি আমরা বি ভেক্টর বলি, তাহলে এদেরকে আমরা সমান ভেক্টর বলতে পারবো, কারণ এদের মানও যা দিকও কি বলতো তাই, সমান ভেক্টর। এটাকে ম্যাথমেটিক্যালি লিখলে এভাবে লিখতে পারি যে এ ভেক্টর সমান সমান বি ভেক্টর। সো ভেক্টর রাশিতে যখন তুমি এরকম সমান সাইন দিবা এবং দুই সাইডে দুইটা ভেক্টর দিবা, তখন মনে রাখতে হবে সবসময় যে দুই সাইডের ভেক্টরের মান এবং দিক সেম। সমান সাইনের দুই সাইডে যে ভেক্টর রয়েছে তাদের মান এবং দিক দুইটাই সেম হইতে হবে, ঠিক আছে? এখন আসলে এই যে সমান ভেক্টর কেন আমি তোমাদেরকে পড়াইতেছি, সো ফার্স্ট অফ অল আজকের ক্লাসে আমি যেই কয়টা সংজ্ঞায় তোমাদের পড়াচ্ছি, তোমাদের বইতে এর থেকে আরো কিছু বেশি আছে, সব সংজ্ঞা আমি তোমাদেরকে দেখাবো না, কিছু জিনিস তোমাদের পড়তে হবে। আমি মেইনলি যেই সংজ্ঞাগুলো দেখাবো এগুলো প্রত্যেকটার একটা করে অ্যাপ্লিকেশন দেখাবো যে কেন আমরা পড়তেছি। আমরা একটু আগেও কিন্তু ভেক্টর কেন স্কেলার থেকে আলাদা করা হইলো, আমরা কিন্তু কেন গুলার অ্যান্সার খুবই দেওয়ার চেষ্টা করব সব সময়, যাতে মনে রাখবা ফিজিক্স পড়ার আনন্দটাই হচ্ছে যে কেন তুমি পড়তেছো এটা যদি তুমি বুঝতে পারো। তুমি একটা টপিক পড়তেছো, কেন তুমি পড়তেছো, রিয়েল লাইফে এটার অ্যাপ্লিকেশন কোথায়, যখন তুমি ফিল করতে পারবা, কানেক্ট করতে পারবা, তোমার যে আনন্দটা লাগবে। শিক্ষা কিন্তু ওই আনন্দটাই দিতে চায়। তুমি যদি শিক্ষা নিয়ে আনন্দ না পাও তাহলে কিন্তু শিক্ষা তোমার জন্য বার্ডেন হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, সায়েন্স তোমার জন্য বার্ডেন হবে। সায়েন্স তখনই তোমার জন্য আনন্দদায়ক হবে যদি তুমি বুঝে বুঝে পড়ো, তুমি জিনিসটা পুরো ফিল করতে পারো যে কেন তুমি পড়তেছো, এটা রিয়েল লাইফে অ্যাপ্লিকেশনটা কোথায়, ঠিক আছে? তো এখানে আমরা সেই অ্যাপ্লিকেশনটা আসলে দেখাইতে চাচ্ছি। তাহলে আমরা যদি একটু অ্যাপ্লিকেশন দেখে ফেলি এখানে, যেমন ধরো আমি এখানে একটা ভেক্টর রাখলাম, এটা হচ্ছে এ ভেক্টর, ঠিক আছে? এটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে এ ভেক্টর, এ ভেক্টর। এখন আমি যদি ঠিক এইটার প্যারালাল করে আমি এই সাইডে আরেকটা ভেক্টর রাখি এবং এটার মান যদি আমরা বা এটার দৈর্ঘ্য যদি আমি সেম রাখি, দেখো আমরা মোটামুটি বলতে পারি এটা প্যারালাল। তাহলে কিন্তু এখন আমরা এই ভেক্টরটাকেও এ ভেক্টর নাম দিয়ে দিতে পারবো, এই ভেক্টরটাকেও কিন্তু আমরা এ ভেক্টর নাম দিয়ে দিতে পারবো। তাহলে কি করলাম, আমি এই সেম লেন্থের যদি আমি এখানে একটা ভেক্টর রাখি, তাহলে আমরা বলতে পারি এটা এ ভেক্টর হলে এটাও এ ভেক্টর। এখন আসো আমি কি বলতে পারি, বোর্ডের যে কোনো জায়গায় আমি এটা সমান করে যদি আরেকটা ভেক্টর রাখি এবং প্যারালাল যদি রাখি, তাহলে ওটাকে আমি এ ভেক্টরই নাম দিতে পারবো। তাহলে একটা ভেক্টরকে এক জায়গা থেকে যদি আমি আরেক জায়গায় নিয়ে যেতে চাই, বলতে পারি সমান ভেক্টরের সংজ্ঞা অনুসরণ করে আমাদেরকে নিয়ে যেতে হবে। তাহলে এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় যে নিয়ে গেলাম, ভেক্টরের স্থানান্তর করার ক্ষেত্রে সমান ভেক্টর আমাদেরকে হেল্প করবে। কেন স্থানান্তর করব এটা নিয়ে এখনই আসতেছি, তার আগে এটা একটু লিখে ফেলি। ভেক্টরের স্থানান্তর হয়, ভেক্টরের স্থানান্তর হয় সমান ভেক্টরের সংজ্ঞা অনুসরণ করে, সমান ভেক্টর এর সংজ্ঞা ফলো করে বা সংজ্ঞা অনুসরণ করে, অনুসরণ করে। তাহলে একটা ভেক্টরকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করব, সমান ভেক্টরের কনসেপ্টটাকে ঠিক রেখে যদি আমরা স্থানান্তরিত করি, তাহলে আমাদের সব ঠিক হবে। অবশ্যই হ্যাঁ, কেউ কেউ একটা কথা বলতে চাইছে যে সমান ভেক্টর কি এক জাতীয় হবে কিনা, অবশ্যই এক জাতীয় হইতে হবে। বল হইলে দুইটাই বল হইতে হবে, বেগ হইলে দুইটাই বেগ হইতে হবে, এগুলা তো স্পেসিফিক কন্ডিশন, ঠিক আছে? ইভেন মনে রাখবা ভেক্টরের ক্ষেত্রে যখন আমরা যোগও করব, একই জাতীয় না হইলে কখনো যোগ করা যাবে না। বলের সাথে বল যোগ করা যায়, বলের সাথে বেগ যোগ করা যাবে না, ঠিক আছে? আবার বেগের সাথে বেগ যোগ করা যাবে, বেগের সাথে ত্বরণ যোগ করা যাবে না। কিন্তু ভেক্টরের গুণন যখন যাব তখন দেখবো যে এই জিনিসগুলা অল্টার হইতে পারে। ভেক্টরের গুণনে এক জাতীয় ভেক্টরের সাথে আরেক জাতীয় ভেক্টরে তুমি গুণ করতে পারবা। শুধুমাত্র যোগ বিয়োগ, এই যে সমান ভেক্টর, এগুলোর সংজ্ঞা যখন আমরা বলতেছি, এই ক্ষেত্রে একই জাতীয় ভেক্টর একটা কমন শর্ত যে এটা মানতেই হবে, নাহলে হবে না, ঠিক আছে? ওকে, এখন তাহলে আমরা যদি এটা দেখে থাকি, তাহলে এদেরকে আমরা সমান ভেক্টর বলবো। এখন আসলে সমান ভেক্টরের অ্যাপ্লিকেশন একটা খুব দ্রুত যদি আমরা দেখি, যেমন তোমরা ধরো এইখানে একটা ফুটবল, এখন ইউরো এবং হচ্ছে কোপা আমেরিকা চলতেছে, তো তোমরা কম বেশি হয়তো অনেকে খেলা দেখতেছো। ধরো ফুটবলের উপর মেসি একটা কিক করলো, ঠিক একই সাথে আরেক দিক থেকে রোনালদো একটা কিক করলো, ঠিক আছে? এখন যদি বলা হয় ফুটবলটা আলটিমেটলি কোন দিকে যাবে, আমরা বুঝতে পারতেছি কিন্তু ফুটবলটা হচ্ছে মাঝামাঝি কোনো একটা জায়গা দিয়ে যাওয়ার কথা, এরকম একটা জায়গা দিয়ে যাওয়ার কথা, ঠিক আছে? বা এরকম একটা জায়গা, ঠিক আছে? এই ঠিক রোনালদোর দিকেও না, ঠিক মেসির দিকেও না, মাঝামাঝি কোন একটা জায়গা। এখন কোন দিকে ঠিক যাবে
এই দিকটা তুমি কিভাবে বের করতে পারো, ভেক্টরের যোগ। তোমরা 9-10 কিছুটা কিন্তু শিখছিলা, হায়ার ম্যাথ ছিল তোমাদের। সো আমি একটু হাই লেভেলে যদি বলি যে কিভাবে আসলে যোগ করা হয়, এটা আমরা ডিটেল শিখবো। আপাতত জাস্ট জেনে রাখো, দুইটা ভেক্টরের যোগ করার একটা নিয়ম আছে হচ্ছে ত্রিভুজ সূত্র। একটা ত্রিভুজ আঁকলে তুমি আসলে দুইটা ভেক্টরের যোগফল কোন দিকে হবে বের করে ফেলতে পারো। কিভাবে করতে হবে, একটা ত্রিভুজের দুইটা বাহু বরাবর এই মেসি ভেক্টর আর রোনালদো ভেক্টরকে আমরা পর পর এমন ভাবে বসাবো যেন একই ক্রমে থাকে। একই ক্রমে থাকে মানে হচ্ছে ক্লকওয়াইজ যদি থাকে দুইটাই ক্লকওয়াইজ থাকবে, অ্যান্টি ক্লকওয়াইজ যদি থাকে দুইটাই অ্যান্টি ক্লকওয়াইজ থাকবে। তাহলে এই দুইটা ভেক্টরকে যদি আমরা একটা ত্রিভুজের দুইটা বাহু বরাবর একই ক্রমে বসাই, তাহলে 3 নাম্বার বাহু যেটা হবে ত্রিভুজের, ওইটা বিপরীত ক্রমে এদের যোগফলকে নির্দেশ করবে। যোগফলের আরেক নাম হচ্ছে লব্ধি, সো এদের লব্ধিকে নির্দেশ করবে। তাহলে আমি যদি একই ক্রমে বসাই, যেমন আমি যদি এটাকে এখানে ত্রিভুজ আকারে আঁকতে চাই, তাহলে দেখো একই ক্রমে বসাইলে এম ভেক্টরটাকে এখানে নিয়ে আসতে হবে আমাদেরকে। এম ভেক্টরটাকে আমরা এইখানে নিয়ে আসলাম, এটাকে বলতেছি হচ্ছে মেসি ভেক্টর। এই যে এখানে যে আনলাম, একটা ভেক্টরকে যখনই স্থানান্তরিত করতেছি আমাদের সমান ভেক্টরের কনসেপ্টটা ঠিক রেখে আনতে হবে। ঠিক আছে, তাহলে দেখো সমান ভেক্টর বলছে যে এক জায়গা থেকে আরেক জায়গাতে গেলে এটার দৈর্ঘ্য আর এটার দৈর্ঘ্য কি রাখতে হবে, সেম রাখতে হবে। এটা মোটামুটি চোখের দেখায় সেম হলে হবে, একদম এক্স্যাক্টলি তোমার মাইপা মাইপা করতে হবে না। তাহলে আমরা যেটা করলাম, এদের দিক সেম রাখলাম এবং দৈর্ঘ্যটা সেম রাখলাম। এবং রোনালদো ভেক্টরটাকে আমরা যখন একই ক্রমে বসাবো, ধরো এইটা যেহেতু এদিকে যাচ্ছে আর রোনালদো ভেক্টরটাকে তাহলে এদিকে বরাবর নিলে দুইটা মিলে অ্যান্টি ক্লকওয়াইজ হবে। তাহলে একই দিকে যদি দুইটা হয়, এদের যোগফলটা বিপরীত ক্রমে হচ্ছে 3 নাম্বার বাহু দ্বারা নির্দেশিত হবে। তাহলে আমরা রোনালদো ভেক্টরটাকে আসলে এইভাবে বসাবো। কি কি সেম রাখতে হবে আমরা বলেছিলাম, ডিরেকশন মোটামুটি সেম রাখতে হবে এবং এইটার দৈর্ঘ্য আর এটার দৈর্ঘ্য মোটামুটি সেম রাখতে হবে। মনে হচ্ছে এটা একটু বড় হয়ে গেছে, যাই হোক মোটামুটি আমাদের কাছাকাছি হইলেই হবে। ঠিক আছে, তাহলে আমরা এটার দৈর্ঘ্য কাছাকাছি রাখবো এবং এটা প্যারালাল রাখবো। আবারও ভেক্টরকে স্থানান্তরিত করলাম কোন সংজ্ঞা অনুসরণ করে, সমান ভেক্টরের সংজ্ঞা অনুসরণ করে। এখন আসো এই দুটাকে যদি আমরা যোগ করি, তাহলে যোগ করলে যে রেজাল্টটা আসবে সেটা কোনটা হবে, এরা যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ আছে, 3 নাম্বার বাহুটা ক্লকওয়াইজ হইতে হবে। ঠিক আছে, তাহলে 3 নাম্বার বাহুটা হবে এইটা এবং এটা ক্লকওয়াইজ এদের যোগফলকে নির্দেশ করবে। আমি এটা একটু সুন্দর করে আঁকি, ক্লকওয়াইজ আমরা নিচ্ছি। তাহলে এই যে ক্লকওয়াইজ আরেকটা বাহু আসলো, এই বাহুটাই হবে হচ্ছে আমাদের দুইটার যোগফল, অর্থাৎ এম ভেক্টর প্লাস আর ভেক্টর। এটাকে আমরা বলি হচ্ছে লব্ধি, এটাকে আমরা বলি লব্ধি। এখন এই লব্ধিটাকে কিন্তু আমরা মান এবং দিক সমান রেখা সমান ভেক্টরের সংজ্ঞা অনুসরণ করে আমরা ফুটবলের কাছে নিয়ে যেতে পারি যে অ্যাকচুয়ালি ফুটবলটা কোন দিকে যাবে এটা বোঝার জন্য। তাহলে আমরা যদি ওই কাজটা করি, তাহলে এটাকে মান এবং দিকে সেম রেখা এখানে নিয়ে আসতে পারি। দেখো এই যে মান এবং দিকে সেম রেখা এখানে নিয়ে আসলাম। তাহলে এইখানে যখনই নিয়ে আসলাম আমরা বলতে পারি এইটা যদি এম প্লাস আর ভেক্টর হয়, তাহলে এটাও কি হবে, এম প্লাস আর ভেক্টর। যখনই ফুটবলের কাছে নিয়ে গেলাম, এটা কিন্তু ওই যে বলতেছিলাম যে দুইজন যে মারছে দুইজনের মাঝামাঝি যাওয়া উচিত, সেটা কিন্তু যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কিছুটা আসলে ভেক্টরের যোগ নিয়ে কথাবার্তা বলে ফেলেছি, কিন্তু তার থেকেও বড় কথা ভেক্টরের যোগের ভিতরে আসলে সমান ভেক্টরের কনসেপ্টটা কিন্তু রয়ে গিয়েছে, বিল্ট ইন রয়েছে। ঠিক আছে, সবাই একটু আমাদের কমেন্টে জানাও যে ঠিক মতো এটা বোঝা গেছে কিনা। আমরা একটু ফেসবুকে দেখে ফেলি যারা আছে সবাই বুঝতে পারতেছে কিনা। কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা কমেন্টে কোয়েশ্চেন করতে পারো। ওকে, সো চলো আমরা শুরু করি আবার। তাহলে সমান ভেক্টর দেখে ফেলেছি, এবার চলো চলে যাই হচ্ছে বিপরীত ভেক্টরে। বিপরীত বিপরীত ভেক্টর বা এটাকে ইংলিশে বলা হচ্ছে অপোজিট ভেক্টর। অপোজিট ভেক্টর। আচ্ছা, বিপরীত ভেক্টর নামের মধ্যে আসলে এটার সংজ্ঞা রয়েছে। তুমি বলতে পারো এরকম, মান একই কিন্তু দিক বিপরীত, কিন্তু দিক বিপরীত। ঠিক আছে, অবশ্যই এক জাতীয় ভেক্টর হইতে হবে, ওই কন্ডিশন মিট করতে হবে। তাহলে মান একই কিন্তু দিক বিপরীত, এটাকে আমরা যেভাবে আঁকতে পারি, একটা যদি ডান দিকে থাকে ভেক্টর, আর একটা ভেক্টর থাকবে হচ্ছে বাম দিকে, অ্যারো গুলা হবে হচ্ছে অপোজিটে, পরস্পর সমান্তরাল কিন্তু অ্যারোর ডিরেকশনটা হচ্ছে উল্টা দিকে। এই ক্ষেত্রে যেটা হয়েছে, এটা যদি এ ভেক্টর হয় আর এটা যদি বি ভেক্টর হয়, এদের কিন্তু আমরা দেখতে পারতেছি দৈর্ঘ্যটা সেম, কিন্তু আমরা দেখতে পারতেছি ডিরেকশনটা অপোজিট। যখনই দিক অপোজিটে হচ্ছে
তখন এদেরকে আমরা বলতেছি হচ্ছে বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর, এবং এটাকে আমরা ম্যাথমেটিক্যালি যেভাবে লিখতে পারি, আগে যেমন a ইকুয়ালস টু বি লিখেছিলাম, এবার লিখবো হচ্ছে a ইকুয়ালস টু মাইনাস বি। a ইকুয়ালস টু মাইনাস বি দিয়ে বোঝাচ্ছে হচ্ছে মাইনাসটা সিগনিফাই করে হচ্ছে এদের দিকটা আসলে উল্টা দিকে আছে, ঠিক আছে। এখন যদি এটা বুঝে গেছে থাকি, তাহলে ভাইয়া এটাও যে শিখাইলেন, এটার কি কোনো অ্যাপ্লিকেশন আছে? আমরা অবশ্যই অ্যাপ্লিকেশনটা নিয়েই আসলে বেশি ইন্টারেস্টেড, যে কেন আমরা এটা শিখতেছি, ঠিক আছে। তো যখনই তুমি বিপরীত ভেক্টরের কথা বলবো, মানে আমরা বলবো এটার অ্যাপ্লিকেশন আছে সবচেয়ে বেশি হচ্ছে ভেক্টরের বিয়োগে। আমরা একটু আগে দেখেছি সমান ভেক্টরের অ্যাপ্লিকেশন হচ্ছে ভেক্টরের যোগে, আর বিপরীত ভেক্টরের অ্যাপ্লিকেশন হচ্ছে ভেক্টরের বিয়োগে। কিভাবে ভেক্টরের বিয়োগে আসলে আমরা এটাকে অ্যাপ্লাই করি? যেমন তুমি যদি এ ভেক্টর থেকে বি ভেক্টর বাদ দাও, ঠিক আছে, এটা কিন্তু ভেক্টরের বিয়োগ বলে। এটাকে আমরা এভাবে লিখতে পারি, এর সাথে আসলে মাইনাস বি ভেক্টর তোমাকে যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো, আমরা যদি এ ভেক্টর বলে থাকি এই ভেক্টরটাকে, আর বি ভেক্টর যদি বলে থাকি হচ্ছে এই ভেক্টরটাকে, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এবং এদের মাঝখানে ধরো একটা অ্যাঙ্গেল আছে যেটা কিনা থিটা। এখন যদি কখনো তোমাকে এ থেকে বি বিয়োগ করতে বলে, ভেক্টরকে বিয়োগ করতে বলে, তখন আমরা সামান্তরিক সূত্রটা কিন্তু 9 10 একটু শিখছিলাম। যদি সামান্তরিকের দুইটা সন্নিহিত বা বরাবর দুইটা ভেক্টরকে বসানো যায়, তাহলে সামান্তরিকের ওই ছেদবিন্দুগামী কর্ণটা তাদের যোগফলকে নির্দেশ করে। তাহলে এখানে এ বি দুইটা ভেক্টর আছে, কিন্তু আমাদের কিন্তু এ এর সাথে বি কে যোগ করতে হবে না। দেখো এখানে আমরা লিখছি এ এর সাথে মাইনাস বি কে যোগ করতে হবে। তাহলে এখন আমাদের বি ভেক্টর দেয়া আছে, তাহলে আমাদের দরকার আসলে বি না, মাইনাস বি ভেক্টর, ঠিক আছে। আমরা যদি মাইনাস বিটা আঁকি, তাহলে দেখো এটা কিন্তু আমাদের মাইনাস বি ভেক্টর। কি কি সেম রাখতে হবে? আবারও সেই একই রকম, যে এটার দৈর্ঘ্য আমাদেরকে সেম রাখতে হবে, জাস্ট ডিরেকশনটা কি করে দিতে হবে? উল্টায় দিতে হবে। যখনই ডিরেকশনটাকে উল্টায় দিছি, তখনই কিন্তু এটা বিপরীত ভেক্টর চলে আসছে আমাদের, ঠিক আছে। তাহলে দেখো, এবার এর সাথে মাইনাস বি কে যদি যোগ করতে চাই, তাহলে এ এর সাথে মাইনাস বি কিভাবে যোগ করব? আমরা সামান্তরিকটা কমপ্লিট করব। সামান্তরিকটা যখনই কমপ্লিট করা হয়ে যাবে, তখন এই যে যে কর্ণটা রয়েছে আমাদের, এই কর্ণটা কিন্তু দুইটার যোগফলকে নির্দেশ করে আমরা জানি। তার মানে এটা কার কার যোগফল? এর সাথে মাইনাস বি এর, বা এর সাথে মাইনাস বি মানেই হচ্ছে এ মাইনাস বি। তাহলে দেখো, আমরা দুইটা ভেক্টর দিয়ে দিয়েছিল, দুইটা ভেক্টরকে যোগ করার যে কনসেপ্ট, সেই কনসেপ্টের মধ্যে আমরা দেখলাম যে বিপরীত ভেক্টরের একটা ব্যবহার রয়েছে। আমরা কি করলাম? এ থেকে বি কে যখন বাদ দিতে যাচ্ছি, আমরা এটাকে এভাবে সাজায় লিখলাম, এর সাথে বি এর যে বিপরীত ভেক্টর মাইনাস বি ভেক্টরটা রয়েছে ওইটাকে যোগ করতে হবে। তাহলে এটা হচ্ছে আমার বি ভেক্টর, বি এর বিপরীত ভেক্টর হচ্ছে কি, তার উল্টা দিকে থাকবে, মান সেম থাকবে, এটার দৈর্ঘ্য সেম, জাস্ট ডিরেকশনকে উল্টা দিছি। যখন আমরা উল্টা ডিরেকশনে নিলাম, তখন আমাদের এই যে এ ভেক্টর আর এই মাইনাস বি ভেক্টর, এটাকে যখন যোগ করতে চাচ্ছি, তখন তোমরা জানো যে 9 10-এ দুইটা ভেক্টরকে যোগ করার যেমন ত্রিভুজ সূত্র রয়েছে, সামান্তরিক সূত্র বা প্যারালেলোগ্রাম ল রয়েছে। কিভাবে করতে হয়? দুইটাকে সন্নিহিত বাহু ধরে আমরা একটা সামান্তরিক অঙ্কন করে যে কর্ণটা পাবো, সেই কর্ণটাই হবে হচ্ছে এদের দুইজনের যোগফল। তাহলে এ থেকে এর সাথে মাইনাস বি যোগ করলে এটাই পাওয়া যায় হচ্ছে আমাদের ভেক্টর দুইটার যোগফল। সো এটার একটা সামারি হচ্ছে, ভেক্টরে বিয়োগ বলে আসলে কিছু নাই। ভেক্টরে বিয়োগ মানে এক ধরনের যোগ। কি ধরনের যোগ? ভেক্টরের বিয়োগ মানে আসলে একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টরের বিপরীত ভেক্টরকে যোগ করা। তাহলে তাই দেখলাম না, বি ভেক্টরের বিপরীত ভেক্টরকে যোগ করে দিয়েছি। এবং যখনই বিপরীত ভেক্টরকে যোগ করতে গেছি, আমাদের বিপরীত ভেক্টরের কনসেপ্টটা কিন্তু জানা লাগছে, ঠিক আছে। তাহলে সমান ভেক্টরের অ্যাপ্লিকেশন হচ্ছে ভেক্টরের যোগে, বিপরীত ভেক্টরের অ্যাপ্লিকেশন হচ্ছে ভেক্টরের বিয়োগ, ঠিক আছে। তো এরপরে চলো আমরা আরেকটা টপিকে চলে যাই। এবার আমরা দেখবো হচ্ছে শূন্য ভেক্টর। এবার আমরা দেখবো হচ্ছে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। শূন্য ভেক্টর, ইংলিশে এটাকে সুন্দর নাম নাল ভেক্টর। আচ্ছা, তো শূন্য ভেক্টর, এটার নামের মধ্যে আসলে এটার সংজ্ঞা লুকায় রয়েছে, যে ভেক্টরের মান শূন্য, যে ভেক্টরের মান শূন্য এবং নির্দিষ্ট দিক নেই, এবং নির্দিষ্ট দিক নেই, এবং নির্দিষ্ট দিক নেই। তাহলে যে ভেক্টরের মান শূন্য
এবং নির্দিষ্ট দিক নেই, সেটাকে আমরা বলতে চাচ্ছি হচ্ছে শূন্য ভেক্টর। ঠিক আছে, এখন শূন্য ভেক্টরকে কিভাবে দেখানো হয়? শূন্য ভেক্টরকে নর্মালি একটা শূন্য দিয়ে দেখানো হয়, ওর মান নাই কিন্তু ও ভেক্টর, ওকে একটা সম্মান দেওয়া হয়েছে, উপরে একটা অ্যারো সাইন দেওয়া হয়েছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে শূন্য ভেক্টর। ঠিক আছে, এখন কথা হচ্ছে ভাইয়া মান নাই, মান শূন্য, নির্দিষ্ট দিকও নাই, তাহলে এটার কাজটা কি? এটাকে কেন আসলে ফিজিক্সে আনা হয়েছে? এটা আসলে দেখতে কেমন আমি যদি একটু চিন্তা করি, এটা ইটস লাইক এ পয়েন্ট, একটা বিন্দু, এর কোনো দৈর্ঘ্য নাই। তো যখন একটা সরল রেখা কি, ওটার একটা দৈর্ঘ্য থাকে, কিন্তু বিন্দুর কোনো দৈর্ঘ্য থাকে না। তো সেই হিসেবে চিন্তা করলে শূন্য ভেক্টরের আসলে কোনো দৈর্ঘ্য নাই দেখে মান শূন্য। আর একটা বিন্দু মানে তো এর দিক যে কোনো দিকে হইতে পারে, বিন্দুটা কোন দিকে তাকায় রয়েছে, আসলে কোন দিকে মুখ করে রয়েছে, সো এটা কোনো নির্দিষ্ট আসলে দিক নাই, যে কোনো দিকেই হইতে পারে। ঠিক আছে, তাহলে এটা কেন, কি কাজে লাগে আসলে? সেটা যে কাজে লাগে সেটা হচ্ছে যখন তুমি এ ভেক্টর থেকে এ ভেক্টরকেই বাদ দিবা, তুমি যদি শুধু জিরো লেখো তাহলে একটু সংজ্ঞাগত দিক থেকে আসলে ভুল হয়ে যায়। আমরা এ ভেক্টর থেকে এ ভেক্টর বাদ দেওয়া যে কথা, অথবা এ এর সাথে মাইনাস এ যোগ করা একই কথা। যখন দুইটা ভেক্টরকে যোগ বা বিয়োগ করি আমরা অলওয়েজ আসলে একটা ভেক্টর রাশি পাই, আমরা কখনো একটা স্কেলার রাশি লিখলে ভুল হয়ে যাবে, শুধু শূন্য লিখলে এটা একটা স্কেলার রাশি হয়ে যায়। সো এটাকে আমরা কি করতে হবে আমাদেরকে বলতো, ভেক্টর ফর্মে দেখাইতে হবে, এবং সেই ভেক্টর ফর্মে যখন আমরা দেখাবো, শূন্যর উপরে একটা অ্যারো সাইন যখন আমরা দিব, তখনই এটাকে আমরা বলতেছি হচ্ছে নাল ভেক্টর। তাহলে আমরা নাল ভেক্টরকে আনছি কেন? কারণ ভেক্টরের যোগ বিয়োগে যাতে ভেক্টর পাওয়া যায়, সেই কনসেপ্টটা বা সেই শর্তটা যাতে ঠিক থাকে, এই জন্য আমাদের নাল ভেক্টরের কনসেপ্টটা এসেছে। ঠিক আছে, ওকে, তাহলে নাল ভেক্টর আমরা বুঝে ফেললাম। এবার চলো আমরা চলে যাই হচ্ছে একক ভেক্টর। সো আমরা একক ভেক্টরে যদি যাই, একক ভেক্টর, এটাকে ইংলিশে বলা হচ্ছে ইউনিট ভেক্টর। তোমরা শুরু থেকেই চেষ্টা করবা আমাদের ফিজিক্সের যত টার্ম আছে এগুলার ইংলিশ টার্মগুলো একটু জেনে রাখতে। এটা দুইটা উপকার হবে, একটা হচ্ছে তুমি যদি আইইউটি তে পরীক্ষা দাও, ভর্তি পরীক্ষা, তাহলে আইইউটির কোয়েশ্চেন পুরোটা ইংলিশে হয়। সো টার্মগুলো জানা থাকলে সুবিধা হয়। যেমন আমার ক্ষেত্রে আমার মনে আছে, আমি যখন ক্লাস করছিলাম আমিও বইটার ভাইয়াদের কাছে পড়েছিলাম, এবং তখন ভাইয়ারা ইংলিশ টার্মগুলো ইউজ করতে দেখে বাংলা ভার্সনের স্টুডেন্ট হওয়া সত্ত্বেও যখন আইইউটির পরীক্ষায় বসছি, অ্যাটলিস্ট কিছু কিছু জিনিস না বুঝলেও ইন্টারপ্রেট করতে পারছি যে কি আসলে চাইতেছে। ঠিক আছে, তো এই জন্য তোমরা ইংলিশ টার্মগুলো শুরু থেকে যদি একটু একটু করে জানা থাকে, তাহলে আর অ্যাডমিশনের আগে তোমাদের কষ্ট হবে না। আচ্ছা, একক ভেক্টর, এটাও কিন্তু নাম থেকে কিছুটা আইডিয়া পাওয়া যাচ্ছে। যে ভেক্টরের মান এক, যে ভেক্টরের মান এক এবং নির্দিষ্ট দিক আছে, এবং নির্দিষ্ট দিক আছে। ঠিক আছে, তার মানে মান এক হইতে হবে, আর নাল ভেক্টর বা জিরো ভেক্টরের মতো দিক থাকা মানে যে মানে দিক যে কোনো দিকে হইতে পারবে না, একটা নির্দিষ্ট দিকেই দিকটা হইতে হবে। যদি নির্দিষ্ট দিক থাকে এবং তার মান এক থাকে, তখন আমরা এটাকে বলবো হচ্ছে একক ভেক্টর। তাহলে একক ভেক্টরকে আমরা কিভাবে দেখাইতে পারি? ধরো এই দিক বরাবর একটা বল আছে, যেটাকে আমরা ধরো এইভাবে দেখাইলাম, এটা 5 নিউটন ফোর্স, ধরো 5 নিউটন, এবং এটা কোন দিকে কাজ করতেছে? ধরো উত্তর দিকে, নর্থের দিকে কাজ করতেছে। তাহলে মানও আছে, দিকও আছে, এটা একটা ভেক্টর রাশি। এখন আমি যদি এটাকে ঠিক সমান 5টা ভাগে ভাগ করি, ধরো এটা একটা, দুইটা, তিনটা, চারটা, মোটামুটি 5টা ভাগে ভাগ হচ্ছে, এক্স্যাক্টলি হয়তো সমান হয়নি, ধরে নাও সমান হচ্ছে। তাহলে এই যে যে এক একটা ভাগ হচ্ছে, এটার মান যত, ঠিক তার সমান সংখ্যক ভাগে ভাগ করলাম। তাহলে এই যে এক একটা যে হয় 1 নিউটন করে, এক একটা যে হয় 1 নিউটন করে, এটার মান যেহেতু 1 এবং এর একটা নির্দিষ্ট দিক আছে, এইগুলাকে আমরা বলি হচ্ছে একক ভেক্টর। এইগুলাকে আমরা বলি হচ্ছে একক ভেক্টর। ঠিক আছে, তাহলে এই এক একটা 1 নিউটন, এটার দিকটা কিন্তু আছে, দিকটা আমরা লিখতে পারি 1 নিউটন উত্তর। তাহলে যার মান এক এবং একটা নির্দিষ্ট দিক আছে, তাদেরকে আমরা বলতেছি একক ভেক্টর। এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে যে একক ভেক্টর পাইলাম, এটা কিভাবে পাইলাম? আমি যদি একটু ম্যাথমেটিক্যালি লিখতে চাই, আমরা কিন্তু প্রত্যেকটা সংজ্ঞার পরে একটা ম্যাথমেটিক্যাল রূপ দেখতেছি, তাহলে এটার ম্যাথমেটিক্যাল রূপটা কিরকম হবে? যেমন এখানে আসলে কিভাবে পাইছি 5 নিউটন নর্থ, এটাকে আসলে 5 দিয়ে ভাগ করছি, তাই না? 5 ভাগে ভাগ করছি, আমরা চলে পেয়ে গেছি হচ্ছে 1 নিউটন নর্থ, 1 নিউটন নর্থ।
তাহলে এই যে পাইলাম, কিভাবে পাইলাম যদি একটু চিন্তা করো, এখানে মানও রয়েছে, এখানে মানও রয়েছে, দিকও রয়েছে। এটাকে শুধুমাত্র কি দিয়ে ভাগ করছি? মান দিয়ে ভাগ করলেই কি আমরা বলতে পারি কোন একটা ভেক্টর রাশি মান ও দিক দুইটাই থাকবে, এবং তাকে যদি শুধু মান দিয়ে ভাগ করা হয় তাইলে কিন্তু আমরা একটা একক ভেক্টর পেয়ে যাচ্ছি, একক ভেক্টর পেয়ে যাচ্ছি যার মান হচ্ছে থাকতেছে 1। তাহলে এটাকে কিভাবে পাইতে পারি আমরা? কোন একটা ভেক্টর যদি এ দেয় এবং সেই ভেক্টরকে যদি তার মডিউলাস, মডিউলাস দিয়ে মানে হচ্ছে শুধু মান বোঝানো হয়, কোন একটা ভেক্টর রাশিকে যদি তার মান দিয়ে ভাগ করা হয় তাইলে আমরা যেটা পাই এটাকে আমরা বলি হচ্ছে একক ভেক্টর। এবং এই একক ভেক্টরকে প্রকাশ করার একটা নিয়ম আছে। নরমালি যত একক ভেক্টর দেখবা এটাকে সবসময় ছোট হাতের অক্ষর, ইংলিশের ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, স্মল লেটার দিয়ে। ঠিক আছে, এখন এ ভেক্টর বাই এ ভেক্টরের মান এটাকে প্রকাশ করার সময় আমরা ইউজ করি হচ্ছে স্মল লেটার এ, এটা ইউজ করি। আর এটা একটা খুব স্পেশাল ভেক্টর, একক ভেক্টর দেখবা আমাদের লাইফ ইজি করতে আসছে, প্রচুর কঠিন কঠিন প্রবলেম আমরা একক ভেক্টর দিয়ে সহজ করে ফেলতে পারবো। তো দেখো এই একক ভেক্টরকে এই জন্য আমরা একটা স্পেশাল টুপি খোলা সম্মান জানাইছি, ওর উপরে আমরা একটা হ্যাট দিয়েছি। ঠিক আছে, সো আমাদের এই ভেক্টরটাকে নির্দেশ করা হয় ছোট অ্যারো দিয়ে না, হ্যাট দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা একক ভেক্টরকে প্রকাশ করব ছোট হাতের লেটার দ্বারা এবং এর উপরে একটা হ্যাট সাইন দিয়ে দেব। যেমন ঠিক একইভাবে বলতো কোন একটা ভেক্টর পি, পি ভেক্টরকে পি এর মডিউলাস দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে পি হ্যাট। ঠিক আছে, এখন এই পি হ্যাটের মান কত? মান হচ্ছে 1, পি হ্যাটের মান হচ্ছে 1। আচ্ছা, এটা একটা দিক আছে, কিন্তু একক ভেক্টরের একটা দিক আছে নির্দিষ্ট। কোন দিকে হয়? একটু আগে যখন আমরা এই ছবিটা আলোচনা করতেছিলাম তখন একটু চিন্তা করো তো, এই যে যেটা দেখছি এক একটা একক ভেক্টরের দিক কিন্তু মূল ভেক্টরের দিকে হয়েছে। মূল ভেক্টর ছিল 5 নিউটন নর্থ, 5 নিউটন ছিল এবং নর্থে ছিল। একক ভেক্টর গুলাও কিন্তু সব নর্থেই রয়েছে, উত্তরেই রয়েছে। তাহলে আমরা বলতে পারি একক ভেক্টর কিভাবে পাই? কোন একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে পাই, এবং একক ভেক্টরের দিকগুলা হয় হচ্ছে মূল ভেক্টরের দিকে। তাহলে এখানে যে মান 1, এটার দিক কোন দিকে হচ্ছে? দিক হচ্ছে হচ্ছে মূল ভেক্টর, মূল ভেক্টর পি এর দিকে, মূল ভেক্টর পি এর দিকে। ঠিক একইভাবে এখানে এ ভেক্টরকে এ ভেক্টরের মান দিয়ে ভাগ করেছি, আমরা যে একক ভেক্টরটা পেয়েছি এটার দিক হচ্ছে হচ্ছে দিক হলো মূল ভেক্টর এর দিকে, এ এর দিকে। ঠিক আছে, মূল ভেক্টর এ এর দিকে। আমরা একটু কোয়েশ্চেন করার সুযোগটা দিয়ে দেই যাতে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা করে ফেলতে পারো। জুমে যারা জয়েন করো নাই, চাইলে জুমে জয়েন করে তোমরা তোমাদের কোয়েশ্চেন গুলো করে ফেলতে পারো। ঠিক আছে, ওকে। তাহলে একক ভেক্টরের দিক হয় মূল ভেক্টরের দিকে। যেমন এই একক ভেক্টর শিখে দেখো এখন আমাদের কি উপকার হইলো, আমরা যদি একটু আলোচনা করি। যেমন আমাদের যদি বলা হইলো 50 নিউটন বল এ ভেক্টর বরাবর কাজ করে, এ ভেক্টর বরাবর কাজ করে, এই এত বড় একটা লাইন না লিখে দেখো আমরা এখন সংক্ষেপে এটাকে আসলে প্রকাশ করতে পারি। ঠিক আছে, একটা সংক্ষিপ্ত লাইনের মাধ্যমে আসলে প্রকাশ করতে পারি। কি লাইনের মাধ্যমে প্রকাশ করতে পারি আমরা একটু দেখি। আমরা কি বলতে পারি কিনা দেখো তো, এফ বল যেহেতু বলকে যেহেতু এফ ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় তাহলে এফ ভেক্টর দ্বারা প্রকাশ করলাম এবং এটাকে লিখলাম 50 এ হ্যাট। কেন এ হ্যাট লিখলাম একটু বুঝো। কোনো কিছুর সাথে যদি আমরা একক ভেক্টর গুণ করি, তো কোনো কিছুর সাথে একক ভেক্টর গুণ করা মানে মান 1 গুণ করা। মান যখন কোনো কিছুর সাথে 1 গুণ হয়, ধরো 10 ইন্টু 1, এটা কিন্তু 10ই থাকে। 30 ইন্টু 1, এটা কিন্তু কতই থাকে? 30। তার মানে কোনো কিছুর সাথে 1 গুণ করলে মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না, মান সেমই থাকে। তাহলে যখন তুমি কোনো কিছুর সাথে একক ভেক্টর গুণ করো মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু একক ভেক্টরের মধ্যে একটা জিনিস লুকায় আছে, সেটা হচ্ছে দিক। সো মান চেঞ্জ না করলেও কিন্তু একটা দিক নিয়ে আসে। যেমন এই এ হ্যাট, এ হ্যাটের দিক কিন্তু এ বরাবর, এ হ্যাটের দিকটা কি ছিল? দিক হচ্ছে এ বরাবর। সো ও আসলে মানের কোনো পরিবর্তন করে না, এটা কিন্তু 50 ইন্টু 1ই থাকতেছে। এই পুরা জিনিসটার ভ্যালু যদি আমরা একটু চিন্তা করি
এই পুরা জিনিসটার ভ্যালু কিন্তু 50 × 1 থাকতেছে, 50 × 1, এটা হচ্ছে ওর মান। আর দিক যদি বলো, দিক হচ্ছে এটা, দিক হচ্ছে এ বরাবর। তাহলে আমরা বলতে পারি বড় বড় লাইন না লিখে আমরা একক ভেক্টর ইউজ করলে সহজেই কোনো একটা ভেক্টরকে কিন্তু প্রকাশ করতে পারি। ঠিক আছে, সহজেই কোনো একটা ভেক্টরকে প্রকাশ করতে পারি। যেমন পরের লাইনে আমি যদি দেখাই 20 মিটার পার সেকেন্ড বেগ পি বরাবর কাজ করে, পি বরাবর কাজ করে। ঠিক আছে, আমরা এই লাইনটাকে যেভাবে লিখতে পারি সেটা হচ্ছে বেগ যেহেতু ভি ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়, ভি সমান সমান হবে হচ্ছে 20 পি হ্যাট, 20 পি হ্যাট। পি হ্যাটের মান হচ্ছে 1। সো যখন 20-র সাথে গুণ হচ্ছে তখন মানের কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু দিক নিয়ে আসতেছে। দিক কোন দিকে বোঝাচ্ছে বলতো? পি বরাবর বোঝাইতেছে। ঠিক আছে, ঠিক এরকম ভাবে এক্স অক্ষ বরাবর আমরা নর্মালি আই হ্যাট ইউজ করি। এটা অনেকেরই মনে হতে পারে ভাইয়া এটাকে স্মল এক্স হ্যাট দিত, কেন দেন একটু পরে বলতেছি। তো নর্মালি এক্স অক্ষ বুঝাইতে যদি আই হ্যাট ইউজ করি তাহলে 30 মিটার পার সেকেন্ড ত্বরণ, ত্বরণ এক্স অক্ষের পজিটিভ দিকে কাজ করে, এক্স অক্ষের পজিটিভ দিকে কাজ করে, দিকে কাজ করে। এইটা বোঝাইতে আমরা যেটা করতে পারি যে ত্বরণ যেহেতু এ, তাহলে এ ভেক্টর হয়ে যাবে হচ্ছে 30, 30টা হচ্ছে ওর ত্বরণের মান। এখন একটা দিক দরকার এক্স অক্ষ বরাবর বুঝাইতে, তুমি চাইলে এক্স ক্যাপ ইউজ করতে পারতা, কিন্তু এই এক্স অক্ষ বরাবর একক ভেক্টরটা খুব স্পেশাল। ঠিক আছে, এটাকে ওয়ার্ল্ড ওয়াইড সবাই আই হ্যাট নামে ডাকে, কারণ এক্স অক্ষ বরাবর একক ভেক্টর সবাই ধরে নিছে হচ্ছে আই হ্যাট। তাহলে আমরা এখানে এক্স হ্যাট না লিখে আই হ্যাট লিখবো। তাহলে দেখো, তুমি যদি 30 আই হ্যাট লেখো, যে আমেরিকায় আছে, যে রাশিয়া আছে, যে জার্মানিতে আছে, সবাই বুঝবে এটার ডিরেকশন আসলে এক্স অক্ষ বরাবর, কারণ আই হ্যাট ডেডিকেটেডলি কোন অক্ষ বরাবর একক ভেক্টর? এক্স অক্ষ বরাবর একক ভেক্টর। সো এটাকে জেনারেলাইজ করার জন্য ফিজিক্সে যেহেতু এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর মধ্যে কাজ করতে হবে, সো দেখবা যে কিছু স্পেশাল একক ভেক্টর এগুলা দিক বরাবর ধরা হয়েছে। ঠিক আছে, সো আই হ্যাট হচ্ছে সেরকমই এক্স অক্ষ বরাবর ধরা হয়েছে। তাহলে আমরা কি করতে পারি, বড় বড় লাইন না লিখে একক ভেক্টর ইউজ করে কিন্তু আমরা দেখতেছি ছোট ছোট লাইনেই ভেক্টরকে প্রকাশ করতে পারতেছি। ঠিক আছে, যেমন তাহলে আমরা এখান থেকে সামারি যদি নেই যে একটা স্কেলার রাশি যেমন 30 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কিন্তু স্কেলার মান ছিল, শুধু মান ছিল। 20 মিটার পার সেকেন্ড এটা কিন্তু শুধুমাত্র মান ছিল। সো মানের সাথে যখনই দিক লাগছে আমার, তখনই কিন্তু আমরা একক ভেক্টরের হেল্প নিচ্ছি। তাহলে আমরা স্কেলার থেকে যখনই ভেক্টর ফর্মে যাইতে চাবো, স্কেলার থেকে যখনই ভেক্টর ফর্মে আমরা যেতে চাবো, তখনই আমরা ইউজ করব হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর ইউজ করলেই দেখবা লাইফ ইজি হয়ে যাচ্ছে, একক ভেক্টর ইউজ করলেই দেখবা যে দিক চলে আসতেছে। ঠিক আছে, এখন যদি এটুকু বুঝে থাকি তাহলে দেখো আমরা যতগুলো সংজ্ঞা শিখছি কম বেশি সবারই কিন্তু অ্যাপ্লিকেশন গুলা নিয়ে অনেক কথাবার্তা বলেছি। তো একক ভেক্টর হচ্ছে এমন একটা জিনিস সবচেয়ে বেশি অ্যাপ্লাই হতে যাচ্ছে। সো একক ভেক্টরের কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকতে হবে। একক ভেক্টর হচ্ছে মান এক, মেইন কাজ হচ্ছে এটার মধ্যে একটা দিক আছে, যখনই আমার দিক দরকার তখনই আমরা একক ভেক্টরের কাছে চলে যাই, একক ভেক্টর নিয়ে আসি। কোনো কিছুর সাথে একক ভেক্টর ইন্ট্রোডিউস করা মানে একটা দিক চলে আসে। ঠিক আছে, আচ্ছা এখন যদি এটা বুঝে থাকি, আমরা এবার একটু ওই যে স্পেশাল একক ভেক্টর গুলা নিয়ে কথাবার্তা বলি। স্পেশাল একক ভেক্টর। আচ্ছা, নর্মালি ফিজিক্সে আমরা জানি যে বিভিন্ন গতি যে হয় 1 ডাইমেনশনাল হয়, 2 ডাইমেনশনাল হয়, 3 ডাইমেনশনাল হয়, বা আমরা মানুষ আপ টু 3 ডাইমেনশন পর্যন্ত চিন্তা করতে পারি, ঠিক না? কোনো একটা বস্তুর দৈর্ঘ্য বুঝি, প্রস্থ বুঝি, উচ্চতা বুঝি। সো আমাদের 3টা ডাইমেনশন বা 3টা মাত্রা নিয়ে মেইনলি কাজ করা লাগে। এবং এই মাত্রাগুলোকে আমরা নর্মালি কি 3টা অ্যাক্সিসের মাধ্যমে প্রকাশ করি, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর হচ্ছে জেড অ্যাক্সিস। ধরো আমার সামনের দিকটা এক্স অ্যাক্সিস, বাম সাইডটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাহলে উপরের দিকটা হবে হচ্ছে জেড অ্যাক্সিস। তো আমাদের যত জিনিসপত্র আমাদের আশেপাশে দেখতেছি, আমরা প্রত্যেকটাকে একটা কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে ফেলে দিতে পারি, স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ করতে পারি, এবং সেটা 3 ডাইমেনশনাল স্থানাঙ্ক ব্যবস্থায় থাকবে। কিন্তু যদি এই বোর্ডের উপরে কোনো একটা কিছু আমরা আঁকি, ওটা কিন্তু আসলে 2 ডাইমেনশনালি আমরা দেখাইতে পারবো। কেন? বোর্ডে আসলে 2টা অ্যাক্সিস আছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। বোর্ডে এই দিক বরাবর কিন্তু কোনো কিছু নাই, সো বোর্ডের তলটা হচ্ছে অনেকটা 2 ডাইমেনশন, আমাদের এই রুমটা হচ্ছে 3 ডাইমেনশন। তোমরা তোমার মোবাইলের ক্যামেরাতে যা দেখতেছো এটা 2 ডাইমেনশন নে জিনিসপত্র দেখতেছো।
সো যখন আমরা 3 ডাইমেনশনের জিনিসপত্র 2 ডাইমেনশনে দেখতে যাব তখন কিন্তু অত ভালো দেখা যাবে না। সেই জন্য তোমরা দেখছো যে কিছু কিছু মুভি আছে 3D মুভি, ওটার জন্য হলটাই আলাদা থাকে, ডিফারেন্ট একটা গ্লাস লাগানো হয় যাতে তুমি শুধু দৈর্ঘ্য প্রস্থ না ডেপথটাও যদি বুঝতে চাও তখন ইউ নিড 3 ডাইমেনশন, রাইট? 3rd ডাইমেনশনটা যাতে বুঝতে পারো ওটার জন্য কিন্তু আমরা আলাদা চশমা ইউজ করি। সো এত কথা বলার কারণ হচ্ছে ফিজিক্সে আমরা এই 3টা ডাইমেনশন নিয়ে খুব বেশি ডিল করি, এক্স ওয়াই আর হচ্ছে জেড। তো একটু জেনে রাখার জন্য জেনে রাখো যে ক্লাসিক্যাল ফিজিক্স শুধুমাত্র এক্স ওয়াই জেড অ্যাক্সিস নিয়েই ডিল করে, বাট মডার্ন ফিজিক্সে যখন তুমি যাবা, যখন তুমি আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব বা থিওরি অফ রিলেটিভিটি নিয়ে পড়াশোনা করবা, তখন তুমি জানতে পারবা যে আসলে আমরা 3টা ডাইমেনশন পর্যন্ত বুঝতে পারি, এর থেকেও বেশি ডাইমেনশন কিন্তু থাকতে পারে, হায়ার ডাইমেনশন আছে। তার মধ্যে টাইম ডাইমেনশনটা যে আছে এটা কিন্তু সবাই স্বীকার করে নিয়েছে, এবং এক্সপেরিমেন্টালি অনেক কিছু পাওয়া গেছে যে টাইম ডাইমেনশনেও আমরা আসলে মুভ করতেছি, কিন্তু আমরা ওটা ফিল করতে পারি না। টাইম ডাইমেনশনটা আমাদের জন্য একটা ফিজিক্যাল ডাইমেনশন না, কিন্তু টাইম ডাইমেনশনটাও এক্সিস্ট করে। ক্লাসিক্যাল ফিজিক্স যখন আমরা পড়তেছি, আমাদের ফার্স্ট ইয়ারে এভরিথিং হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্সের আন্ডারে আছে। নিউটনের টাইমের আশেপাশের টাইমের ফিজিক্স, তার আগের টাইমের ফিজিক্স, এগুলো হচ্ছে সব ক্লাসিক্যাল ফিজিক্স। মডার্ন ফিজিক্স হচ্ছে বলতে পারো 1850 সালের পরবর্তীতে আইনস্টাইনের ফিজিক্স, নিলস বোর বা কি বলে কোয়ান্টাম ফিজিক্স এর সাথে যারা জড়িত আছে, হাইজেনবার্গ, এদের ফিজিক্স গুলো হচ্ছে মডার্ন ফিজিক্স এর পার্ট। আর তার আগে যেগুলো শিখেছি আমরা, বা আগে যেগুলা থিওরি এসেছে, সেগুলাকে আমরা বলি হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স। ঠিক আছে? তো ক্লাসিক্যাল ফিজিক্সে উই আর ডিলিং উইথ অনলি 3টা ডাইমেনশন, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর হচ্ছে কি বলতো জেড অ্যাক্সিস। বাট তুমি জেনে রাখো দের ইজ অ্যানাদার অ্যাক্সিস, টাইম অ্যাক্সিস, ওটাতেও আমাদের মুভমেন্ট হচ্ছে, আমাদের পজিশন আছে, যেটা আমরা অত ফিল করতে পারতেছি না। ঠিক আছে? আচ্ছা, এখন আসো, যেহেতু আমরা এই 3টা ডাইমেনশন নিয়ে বেশি ডিল করব, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস, এই 3টা ডিরেকশন বরাবর 3টা একক ভেক্টর ওয়ার্ল্ড ওয়াইড সবাই একই সাথে ধরে নিয়েছে এবং একই জিনিস ধরে নিয়েছে, যাতে আমাদের সবার ল্যাঙ্গুয়েজটা একই রকম হয়। ঠিক আছে? তো এই এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর ধরা হয়েছে এটাকে আমরা ধরি হচ্ছে আই হ্যাট, ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর ধরা হয়েছে এটাকে আমরা বলি হচ্ছে জে হ্যাট, আর জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর ধরা হয়েছে এটাকে ধরা হচ্ছে কে হ্যাট। এবং এদের একটা নামও দিয়েছে আয়ত একক ভেক্টর। এরা পরস্পর সবাই 90 ডিগ্রি কোণে আছে। নর্মালি আয়তক্ষেত্রে কি বাহুগুলা 90 কোণে থাকে, এবং এই জন্য এটার নামও দেওয়া হয়েছে হচ্ছে একক ভেক্টর। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর একক ভেক্টর হচ্ছে আই, ওয়াই অ্যাক্সিস বরাবর একক ভেক্টর হচ্ছে জে, জেড অ্যাক্সিস বরাবর একক ভেক্টর হচ্ছে কে। এই যে আই জে কে, এদেরকে একসাথে বলে হচ্ছে আয়ত একক ভেক্টর, এদেরকে বলে আয়ত একক ভেক্টর। এবং যেটা বলছিলাম যে এই একক ভেক্টর গুলাই আমাদের সবচেয়ে বেশি ডিল করতে হবে, কারণ ফিজিক্সে আমরা এই 3টা অ্যাক্সিস নিয়ে সবচেয়ে বেশি ডিল করি। যেমন তোমাদের যদি আমরা বলি আমরা অনুভূমিক বরাবর একদিকে হাঁটতেছি, এটা এক্স অ্যাক্সিস, বৃষ্টি পড়তেছে ওটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, অথবা অনুভূমিক বরাবর 2টা দিক হইতে পারে, উত্তর দক্ষিণ একটা দিক, পূর্ব পশ্চিম একটা দিক। সো এই দুটাকে যদি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ধরে ফেলি, বৃষ্টি পড়তেছে উপরের থেকে, তখন ওটাকে জেড অ্যাক্সিস ধরতে হবে। সো কখনো আমরা 2 ডাইমেনশন দিয়ে সলভ করতে পারবো প্রবলেম, কখনো কখনো আমরা 3 ডাইমেনশন দিয়ে সলভ করতে হবে। যেমন মেসি ফ্রি কিক নিচ্ছে বা রোনালদো ফ্রি কিক নিচ্ছে, ফ্রি কিক নিলে সোজাসুজি যখন যাচ্ছে ধরো গোলে, তখন এটা 2 ডাইমেনশন, সে এক্স অ্যাক্সিসে গেছে, সে ওয়াই অ্যাক্সিসে গেছে। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে ফ্রি কিকে দেখি বল কিন্তু শুধু সামনে যায় না, যেমন ইয়ামালের সেদিনের গোলটা কিন্তু আমরা দেখছি অনেক বেন্ড করছে, তাই না? সো এই যে যখন বেন্ড করবে তখন কিন্তু এক্স অ্যাক্সিসে ওয়াই অ্যাক্সিসে শুধু যায় তা না, ও কিন্তু জেড অ্যাক্সিস বরাবরও যাচ্ছে। রিভার্স সুইং, ক্রিকেটে যদি রিভার্স সুইং চিন্তা করো বলের, তখন কিন্তু ও শুধু সামনে আর উপরে নিচেই গেছে তা না, ও কিন্তু ডানের দিকেও ঘুরে গেছে। সো এই ধরনের মোশন আবার হয়ে যায় হচ্ছে 3 ডাইমেনশনাল মোশন। তো এই 2 ডাইমেনশনে আমরা এক্স ওয়াই অ্যাক্সিস হচ্ছে আমাদের নিয়ে কাজ করতে হয় দেখবা, আর 3 ডাইমেনশনে এক্স ওয়াই এর সাথে জেড অ্যাক্সিস নিয়েও কাজ করতে হয়। যেহেতু এগুলো খুব কমনলি আমরা ইউজ করব, এই 3টা দিক বরাবর 3টা স্পেশাল একক ভেক্টর ধরে নেওয়া হয়েছে, এদেরকে আমরা আই জে কে বলতেছি। এবং এগুলো জানাতে ওয়ার্ল্ড ওয়াইড এখন সবাই বুঝবে, তুমি যদি বলো 20 নিউটন বল এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, এটাকে আমরা কিভাবে লিখবো? এফ সমান সমান হচ্ছে 20 আই হ্যাট। ঠিক আছে? এটাকে আমরা বলবো হচ্ছে এফ সমান সমান 20 আই হ্যাট। যদি বলা হয় 30 নিউটন বল ওয়াই অক্ষের নেগেটিভ দিকে, ওয়াই অক্ষের নেগেটিভ দিকে, তাহলে এটা একটা ছিল
এটাকে কিভাবে প্রকাশ করব দেখো, এফ সমান সমান হবে, এটা 30 নিউটন প্রথম কথা। ওয়াই অক্ষের নেগেটিভ দিক, ওয়াই অক্ষের পজিটিভ দিকে হচ্ছে জে হ্যাট আছে, তাহলে বলো তো নেগেটিভ ওয়াই অক্ষ এই বরাবর কি থাকা উচিত? মাইনাস জে হ্যাট। এই যে একটু আগে বিপরীত ভেক্টর পড়েছিলাম, একটা দিকে প্লাস বুঝাইলে আমি যদি জাস্ট ভেক্টরকে মান সেম রাখি, এটাও একক ভেক্টর, এটার মানও তো একই, একক ভেক্টরই তো, তাহলে এই দুটার মান সেম, জাস্ট অপোজিট দিক যখন হবে বিপরীত ভেক্টর সংজ্ঞা অনুযায়ী তো এখানে একটা মাইনাস আসার কথা। তাহলে এটাকে আমরা বলতেছি মাইনাস জে হ্যাট, বা এটাকে লিখতেছি 30 ইন্টু মাইনাস জে হ্যাট, এটাকে অনেক সময় মাইনাস 30 জে হ্যাট আকারেও লেখা হয়। ঠিক আছে, তাহলে এইভাবে করে আমরা একক ভেক্টর বা স্পেশাল যে একক ভেক্টর গুলা রয়েছে এগুলো ইউজ করে বড় বড় লাইন না লিখে অ্যাভয়েড করে আমরা অনেক সংক্ষিপ্ত ফর্মে ভেক্টরকে প্রকাশ করতে পারি। তো যারা আমাদের সাথে ফেসবুকে আছে একটু কমেন্টে জানায় দাও তো তোমরা কি ঠিকঠাক মতো বুঝতে পারতেছো কিনা। আমরা দেখতেছি আমাদের সাথে অনেকেই অনেক কে জয়েন করেছিল বিভিন্ন সময়। তো তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারো। সাকিব শাহরিয়ার আমাদের আইডিয়াল স্টুডেন্ট জানাচ্ছে ইয়েস ক্লিয়ার। থ্যাংক ইউ যারা কষ্ট করে অনলাইনে ক্লাস করতেছো, আমাদের সাথে থাকো, আশা করি এই ক্লাসগুলো অনেক ইন্টারেস্টিং হতে যাবে। যত আমাদের সময় যেতে থাকবা তোমরা দেখবে যে আমরা কি পরিমাণ ফিজিক্সের ডেপথে যাব। আমরা শুধু ম্যাথ করতে এখানে আসি না, আমরা ফিজিক্স শিখতে আসছি, উইল নেইল ইট। ঠিক আছে, সো আমাদের সাথে থাকতে হবে, আমাদের ক্লাসগুলো রেগুলারলি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। একটা জিনিস মনে রাখবা, আমি এখানে তোমাকে অনেক কিছু শিখাইলাম, অনেক কনসেপ্ট দিয়ে ম্যাথ করাইলাম, কিন্তু তুমি বাসায় প্র্যাকটিস করলে না। প্র্যাকটিস না করলে কিন্তু এটার আসলে কোনো ভ্যালু থাকবে না। তুমি প্র্যাকটিস যদি করো তাইলেই তুমি আমরা যা পড়তেছি যে ডেপথে যাচ্ছে এটার ইম্প্যাক্টটা দেখতে পারবা। যেমন আমি যদি একটু বলি, আমাদের কাছে ফার্স্ট ইয়ারে ভিকর্নেসা পড়তেছে, ওদের মানে তোমাদের সিনিয়র যারা ব্যাচ, ওরা কয়েকদিন আগে ওদের হচ্ছে পরীক্ষা দিল। ঠিক আছে, তো ইয়ার ফাইনাল পরীক্ষায় বেশ 5 বছরের মধ্যে, গত 5 বছরের মধ্যে বেশ স্ট্যান্ডার্ড একটা কোয়েশ্চেন করছে, বেশ কিছু টাফ টাফ প্রবলেমও দিয়েছে। দুইটা কোয়েশ্চেন ছিল, যেটা হচ্ছে এনডিসির কুইজের একদম কোয়েশ্চেন হুবহু তুলে দিয়েছে। ঠিক আছে, হয়তো একটু ডানে বামে করেছে, বাট মোস্ট অফ দ্য পার্ট সেম ছিল। সো ওদের কিন্তু অ্যাটেম্প করতে অনেকেরই অনেক টাফ মনে হয়েছে। ঠিক আছে, কোয়েশ্চেন দেখে অনেকেই একটু ভ্যাবাচেকা খেয়ে গেছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই দুইটা ম্যাথই নরডামের কুইজের কোয়েশ্চেন আমরা আমাদের ক্লাসে, অফলাইনের ক্লাসে সলভ করাই দিছিলাম। সো প্রবলেম হয়েছে সবাই কোয়েশ্চেন দুটো দেখে চিনছে, আরে এটা তো চেনা চেনা লাগে। প্রবলেমটা হয়েছে ওরা বাসায় প্র্যাকটিস করে নাই। তাহলে আমি করাইছি, ওরা বাসায় ওই দুইটা ম্যাথ হুবহু যদি করে যেত তাও তো কিছুটা পারতো। ওই দুইটা ম্যাথ করে নাই, ভাবছে যে এত কঠিন ম্যাথ হয়তো আসবে না, আবার চিন্তা করছে যে হয়তো অন্য ম্যাথ আসবে, এটা নাও আসার চান্স আছে। কিন্তু দেখো, ওরা যদি এই দুইটা ম্যাথ করতো, এই টাইপের আরো কাছাকাছি কিছু প্রবলেম সলভ করে যেত, তাহলে কিন্তু ওরা মানে ওটা অ্যাটেম্প করতে পারতো, ওদের কাছে কোশ্চেনটা এত টাফ লাগতো না। ঠিক আছে, তার মানে মনে রাখবা আমার ইনপুট থাকবে, ইনপুটে অনেক কিছু থাকবে, কিন্তু তুমি যদি এগুলো বাসায় প্র্যাকটিস না করো, এটার কাছাকাছি আরো 10টা ম্যাথ সলভ না করো, তাহলে কিন্তু আসলে তুমি কম্পিটেন্সি ডেভেলপ করতে পারবে না। তোমার স্কিল দরকার, তোমার ভালো করতে গেলে তোমার শুধু নলেজটা নিলে হবে না, ওই নলেজটাকে নার্চার করতে হবে। তুমি যখন আসলে নার্চার করবা, নিজের ভিতরে আসলে একটা ভালো লাগা তৈরি হবে যে তুমি 10টা ম্যাথ নিজে নিজে করতে পারছো, তখন তোমার একটা কনফিডেন্স তৈরি হবে। ঠিক আছে, সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং আমি বলতে পারি যারা ভালো করে, যারা বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গায় চান্স পাইতেছে, যারা রেজাল্ট ভালো করতেছে, অনেক মার্কস পাইতেছে, তারা কিন্তু শুধু করে না ম্যাথ, ম্যাথ চিবায়। ঠিক আছে, ম্যাথ চিবানো মানে হচ্ছে যে যে গরু খাওয়ার পরে যে তোমরা দেখো না যে অনেকক্ষণ চিবাইতে থাকে, ওটা হজম হয় যাতে। তো এই জিনিসটা করতে হবে। আমরা এখানে পড়াবো, তুমি 3টা 4টা ম্যাথ দেখলা, বাসায় যে ওই টাইপের ম্যাথ যখন তুমি প্র্যাকটিস করবা, ওটা হচ্ছে চিবানো। এবং তুমি যত প্র্যাকটিস করবা তত বেশি তোমার খাবারটা ভালো হজম হবে, তত তুমি আসলে বেশি বেশি নিতে পারবা। ঠিক আছে, তত তোমার গ্রোথ হবে। আর তুমি এখান থেকে খাইলা, বাসায় যায় প্র্যাকটিস করলা না, তোমার হজম ভালো হবে না। আর হজম ভালো না হইলে যতই খাওয়া খাক মানুষ, ওটার কিন্তু ইম্প্যাক্ট দেখি না, স্বাস্থ্যগত উন্নতি হয় না, তাই না? সো ঠিক একইভাবে তুমি এখানে নিবা ইনপুট, তোমার বাসায় প্র্যাকটিস দিয়ে ওটাকে ওই যে চাবাবা। ঠিক আছে, জাবর কাটা যেটাকে বলে, জাবর কাটলে তুমি দেখবা যে বেশি বেশি তুমি আসলে গ্রোথ হচ্ছে তোমার। এবং গ্রোথ হওয়া বলতে তোমার নলেজ বাড়তেছে, তোমার স্কিল বাড়তেছে। তুমি শুধু বোর্ডেই ভালো করবা ব্যাপারটা এরকম না, তুমি অ্যাডমিশন পর্যন্ত দেখবা যে ভালো করতে পারবে। ঠিক আছে, তো এগুলো খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো তাহলে আমরা এই যে একক ভেক্টর গুলো নিয়ে কথা বললাম, তাহলে আমাদের আয়ত একক ভেক্টর বোঝা হয়ে গেছে। মেইনলি একক ভেক্টর কাজ কি? দিক নির্দেশ করা। যখনই আমাদের দিক দরকার,
একক ভেক্টরের কাছে চলে যাব। ঠিক আছে, এবার আর ছোটখাটো কিছু আমরা সংজ্ঞা একটু দেখে ফেলি দ্রুত। এগুলার খুব একটা অ্যাপ্লিকেশন নিয়ে আমরা কথাবার্তা বলবো না, কিন্তু এগুলা ওই যে সংজ্ঞা মাঝে মাঝে আসতে পারে পরীক্ষায়। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে সদৃশ ভেক্টর, সদৃশ ভেক্টর বা লাইক ভেক্টরস। আচ্ছা, এখানে এরকম যে ওই যে সমজাতীয় হবে, এখানেও একই কথা। এখানে হচ্ছে দিক একই, দিক একই, মান সমান অথবা অসমান, সমান অথবা অসমান। ঠিক আছে, যেমন আমি যদি এখানে দুটা ভেক্টর রাখি, দৈর্ঘ্য সেম রাখছি কিন্তু আমি আসলে ডিরেকশনটা, সরি, দৈর্ঘ্য আলাদা রাখছি কিন্তু ডিরেকশনটা হচ্ছে মোটামুটি সেম রাখছি। ঠিক আছে, যদি এরকম ভাবে আঁকি তাহলে দেখো আমরা এখানে দেখাতে পারি এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এদের মান আলাদা হয়েছে কিন্তু দিক যেহেতু সেম আছে, এদেরকে আমরা বলতে পারি সদৃশ। ঠিক আছে, কিন্তু আবার যদি এরকমও হয়, ধরো যে মানও সমান হয়ে গেছে, এরকম তো হইতেই পারে তাই না, সরি, মানও যদি সমান হয়ে যায়, যেমন এখানে দিকও সেম মানও সেম, এরাও কিন্তু সদৃশ। ঠিক আছে, এদেরকেও কিন্তু তুমি সদৃশ বলতে পারবা, এরাও কিন্তু সদৃশ। ধরো এটা এ বি না দিয়ে আমরা অন্য কিছু নাম দেই, সিডি নাম দিলাম, এরাও কিন্তু সদৃশ। আবার এরা তো সমান ভেক্টর আমরা জানি, কারণ দৈর্ঘ্য সেম, ডিরেকশন সেম, তাহলে এদের মান দিক দুইটাই সেম যদি হয় তাহলে তো তারা সদৃশ হয়। তাহলে সদৃশ হতে গেলে জাস্ট দিকটা সেম হইলে হবে, মান সমান হইলেও হবে, না হইলেও হবে। তাহলে একটা কথা বলতে পারি, সকল সমান ভেক্টর আসলে সদৃশ ভেক্টর, কিন্তু সকল সদৃশ ভেক্টর আসলে সমান ভেক্টর না। ঠিক আছে, সেটা খুব সিম্পল জিনিস, এগুলা আসলে পরে আমরা মনে হয় এক্সপ্লেইন করতে পারবো। ঠিক আছে, এরপরে চলো বিসদৃশ ভেক্টর, বিসদৃশ ভেক্টর, বিসদৃশ ভেক্টর, এটা জাস্ট উল্টা, আনলাইক ভেক্টরস। এটাকে আমরা বলতে পারি হচ্ছে দিক উল্টো, দিক উল্টো, মান সমান অথবা অসমান, মান সমান অথবা অসমান। ঠিক আছে, যেমন আমরা যদি এখানে আঁকি বিসদৃশ ভেক্টর, কি হবে, জাস্ট উল্টা দিকে হবে, প্যারালাল হবে, উল্টা দিকে হবে। ঠিক আছে, প্যারালাল হবে, উল্টা দিকে হবে, মান সমান হইলেও হবে, না সমান হইলেও হবে। তাহলে এটা যদি এ ভেক্টর বলি, এটা যদি বি ভেক্টর বলি, এরা বিসদৃশ। যদি কোনো কারণে মান সমান হয়ে যায়, দিক উল্টা কিন্তু মান সমান, তখন আমরা তাদেরকে বলতে পারবো বিপরীত ভেক্টর অ্যাজ ওয়েল অ্যাজ বিসদৃশ ভেক্টর। ঠিক আছে, তো এখানে যেমন আমরা বলতে পারি মানও সমান হয়ে গেছে, সিডি, মান সমান দিক উল্টা, এদেরকে আমরা বিসদৃশ বলতে পারি, বিসদৃশ। আবার হচ্ছে বিপরীতও বলতে পারি, বিপরীত ভেক্টর। তাহলে ওই যে একই কথা, সকল বিপরীত ভেক্টর বিসদৃশ ভেক্টর, কিন্তু সকল বিসদৃশ ভেক্টর অ্যাকচুয়ালি আমাদের বিপরীত ভেক্টর না। ঠিক আছে, সো এই ছিল হচ্ছে আমাদের যে যে সংজ্ঞাগুলো, আরো অনেকগুলো সংজ্ঞা আছে, তোমরা একটু নিজেরাও করবা এগুলো, সমরেখ ভেক্টর, হ্যাঁ। তো এই ধরনের কিছু ভেক্টর তোমরা জাস্ট নিজে সংজ্ঞা পড়লে ওগুলোর যে খুব অ্যাপ্লিকেশন পাবা এরকম না, কিন্তু এইখানে আমরা যে কয়টা ভেক্টর নিয়ে আলোচনা করেছি, এই প্রত্যেকটা ভেক্টরেরই কিন্তু কোনো না কোনো অ্যাপ্লিকেশন আছে, এবং সেই অ্যাপ্লিকেশন নিয়ে কিন্তু আমরা এনাফ পরিমাণ টাইম স্পেন্ড করেছি। ঠিক আছে, তো আমার মনে হয় আজকে দিস ইজ এ ভেরি গুড টাইম টু টেক এ ব্রেক। আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করব। আমরা আজকে প্রথম দিন দেখে অনেক বেশি ডিপে যাচ্ছি না, অনেক বেশি পড়ে ফেলতেছি না, বাট যেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বললাম, এই সেম জিনিসগুলো দেখবা আসতেই থাকবে, আসতেই থাকবে। ঠিক আছে, আহ আমাদের নেক্সট যে ক্লাসটা থাকবে ওখানে আমরা ভেক্টরের অবস্থান ভেক্টর একটা সংজ্ঞা দেখবো, অবস্থান ভেক্টরের রাশিমালা কিভাবে প্রকাশ করা যায়, অবস্থান ভেক্টর দিয়ে কি কি কাজ করা যায় এটা দেখবো। তারপরে দুইটা ভেক্টরের যোগের যে বিভিন্ন নিয়ম আছে, ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, বহুভুজ সূত্র, এইগুলা নিয়ে আমরা আলোচনা করব, ওগুলার গুণগত ব্যাখ্যা দিব, এবং আমরা গাণিতিক ব্যাখ্যাও দিব। ঠিক আছে, এটা থাকবে আমাদের নেক্সট ক্লাসের আইটেম গুলা। আশা করি আজকে যা যা দেখানো হয়েছে আমরা খুব বেশি কঠিন কিছু নিয়ে আলোচনা করি নাই, সবাই এটুকু পর্যন্ত বুঝতে পেরেছো আশা করি।
সো আমরা একটু পরে আমাদের আবার কেমিস্ট্রি ক্লাস আছে। সো তোমরা আশা করি সবাই 9টায় আমাদের সাথে কেমিস্ট্রি ক্লাসে জয়েন করবা। বাট আজকের জন্য আমি ক্লাসটা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আমাদের ক্লাস কেমন লাগলো, যারা এখন অলরেডি এতক্ষণ করেছো অথবা সামনে আমাদের ক্লাসের রেকর্ডিং দেখবে, তোমরা অবশ্যই কমেন্টে আমাদের ক্লাস সম্পর্কে জানাবে, আমাদেরকে ফিডব্যাক জানাবে। সো উই অলওয়েজ অ্যাপ্রিশিয়েট ফিডব্যাকস, ঠিক আছে? তোমরা তোমাদের ফিডব্যাক নিলেই আমরা আসলে আরো ইমপ্রুভ করতে পারবো। আমাদেরকে জানাবা আমাদের ক্লাসের কন্টেন্টের সমস্যা হচ্ছে নাকি লাইটিং এর সমস্যা হচ্ছে নাকি সাউন্ডের সমস্যা হচ্ছে। এই জিনিসগুলো জানানোর মাধ্যমে আমরা ওগুলাকে ইনকর্পোরেট করব, আমরা ওই ইমপ্রুভমেন্ট গুলাকে খুবই সিরিয়াসলি নিব এবং আশা করি আমরা তোমাদেরকে একটা খুবই ভালো এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করব। অ্যাজ উই হ্যাভ বিন ডুইং, আমাদের অফলাইনে যে ব্যাচগুলো আছে আমরা কিন্তু প্রায় 10-15 বছর ধরে পড়াচ্ছি এখানে। আমাদের যে ব্যাচগুলো এসেছে সবসময় আমরা কিন্তু চেষ্টা করেছি কিভাবে আমাদের সার্ভিসটাকে, কিভাবে আমাদের আমরা যা দিতে চাচ্ছি এটাকে আরো বেটার ভাবে উপস্থাপন করা যায়, ঠিক আছে? আমি যেমন আমার এখানে যত ক্লাস হয় সব হাইব্রিড স্টাইলে ক্লাস হয়। আমাদের সামনে স্টুডেন্ট থাকে, আমাদের স্টুডেন্টদের সেম জিনিসগুলো আমরা স্ট্রিম করে অনলাইনে দিতে থাকি। আমাদের অনলাইনের কোনো সময় বৃষ্টি হয়েছে, অফলাইনে আসতে পারে না, ওরা অনলাইনে ক্লাস করতে থাকে। সো আমাদের কিন্তু টেকনোলজির ব্যবহারের কথা যদি বলি, আমরা অলওয়েজই ব্যবহার করতেছি, আমরা অলওয়েজই ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। কোভিড আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছে, সেইখান থেকে আমরা অনেক দূর এসেছি, ঠিক আছে? এখন আমরা জাস্ট পারফেকশনের দিকে যাচ্ছি। আমরা আমাদের যে নলেজ আছে বা আমরা আমাদের যে থট প্রসেস আছে এটাকে স্টুডেন্টদের মধ্যে আরো নিয়ে যেতে চাই, আরো শেয়ার করতে চাই। এবং ওরা যাতে আরো স্কিলড হয়। শুধু পড়াশোনার দিক থেকেই যে ভালো হইলে হবে তা কিন্তু না। এখানে আমরা সায়েন্স প্ল্যাটফর্মে যারা ক্লাস নিচ্ছি, তোমরা একটু খোঁজ খবর নিলে জানবা সবাই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক আছে? এমন না যে আমরা ইঞ্জিনিয়ারিং পড়ে ধরো যে পড়া শেষ করি নাই বা শুধু পড়ানো নিয়ে রয়েছে এরকম না। আমরা কিন্তু আমাদের নিজেদের লাইফে আমরা যে কাজটা করেছি সবসময় চেষ্টা করেছি ওই রেসপন্সিবিলিটিটা ঠিক মতো করা, পালন করা, ওইটার যে এক্সপেকটেশন মানুষের রয়েছে বা আমার মধ্যে রয়েছে ওগুলা কমপ্লিট করা এবং সেগুলা করে করে আজকে আমরা একই সাথে অনেক কিছু করতেছি। আমার জব আছে, জব করতেছি, ফ্যামিলি আছে, ফ্যামিলি মেনটেন করতেছি, পড়াচ্ছি। সো সবকিছুই কিন্তু আমরা পারফেক্ট করার চেষ্টা করি এবং আমার বিশেষ করে ন্যাক আছে যে মানুষ যদি আমাকে কোনো অপরচুনিটি কথা বলে ইমপ্রুভ করার, আমি সবসময় ট্রাই করব, ঠিক আছে? সো অবশ্যই আমাদের সাথে থাকবা, আমাদেরকে এনকারেজ করবা, আমাদেরকে ইমপ্রুভমেন্ট অপরচুনিটি থাকলে দিবা এবং আমরা ওইটা তোমাদের সামনে আরো বেটার এক্সপিরিয়েন্স নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ।